সকাল 9টা, অফিস টাইম। কোট পরে আয়নার সামনে গিয়ে মেজাজ গেল বিগড়ে। সারা কোট বারুদের আগুনে পোড়া। গতকাল রাতেই আয়রন করে রেখেছি, আর সকাল হতে এই দশা। কোথায় গেছে সেই গরুটা? আল্লাহ, কি জানি কি পাপ আমার বংশের লোকেরা করেছিল, তার প্রায়শ্চিত্ত আমি করছি। বিগড়ানো মেজাজ নিয়ে রিও রুমে গেলাম। এর একটা হেস্তনেস্ত করতেই হবে। আর কতদিন সহ্য করা? আমার কোট শার্টের 12টা বাজানো। আজ একটা বিহিত করা দরকার। কিন্তু রুমে যে পচা গন্ধ, তাতে বমি বের হয়ে যাওয়ার উপক্রম। আমার বাড়িটা পুরোই ডাস্টবিনে বানিয়ে ফেলেছে এই পাগলাটা। এতবার ঘাট ধরে বের করে দিয়েছি, কিন্তু কিসের কি আবার ফিরে আসে। কিছু বললে মূর্খের মতো হাসতে থাকে। নর্দমা ছাড়া এই রুমকে কিছুই বলা যায় না। তার ভিতর গুটিসুটি পাকিয়ে ঘুমিয়ে আছে ভাগিনা রিও। রিও দ্য প্রাইভেট ডিটেকটিভ। এক বোতল পানি নিয়ে ওর গায়ে ঢালতেই হুড়মুড়িয়ে উঠে বসে বলল, গুড মর্নিং মামা। তোর আফটারনুনের গোষ্ঠীর পেন্ডে। এখন আফটারনুন না সকাল? আগে বল, আমার কোর্টের 12টা বাজে কি করে? আর আমি কয়েক হাজার বলেছি, তুমি আমার কিছুই ব্যবহার করবে না। কোনো উত্তর না দিয়ে ঘুম ঘুম কণ্ঠে ভাগিনা বলল, কি গো মামা, ইরা মামি কখন কল করেছিল? আজ নিশ্চয়ই মামির সাথে ডেটে আছে। না, আমার অফিসে প্রচুর কাজ। সে আমি জানি প্রফেসর, আর এও জানি তুমি অফিস থেকে বের হয়ে ইয়ার সাথে দেখা করতে যাবে। কিন্তু প্রফেসর, পর কখনো আপন হয় না। সে আমি জানি, আর তুমিও আমার রক্তের কেউ না। সে তুমি যা বলো, কিন্তু আমি আর ইরা দুটো ভিন্ন বিষয়। আমি খুব ভালো করে বুঝি। দয়া করে তুমি আমার লাইফে আর এন্ট্রি নেবে না। তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য ইরা আমার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। আবার যখন ফিরে এসেছে, তখন আল্লাহর দোহাই লাগে তুমি আমার বাইরে থেকে বিদায় হও। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। অবিশ্বাস করে ইরাকে নিয়ে ফার্ম গেটের পাশে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এমন সময় দেখে ভাগিনা এসে হাজির। চেয়ার টেনে পাশে বসলো ভাগিনা। মেজাজ বিগড়ে যাচ্ছে আমার, কিন্তু কিছু বলতে পারছি না। ভাগিনা সেটা যে বুঝেছে তা নয়। সে অনেক ভালো করে বুঝে তাকে আমি সহ্য করতে পারি না, কিন্তু কিসের জন্য আমার পিছু পড়ে থাকে জানি না। কিছুই করার নেই। হেসে বলল, আরে তুমি কখন এলে? আকাশ থেকে বললে মনে হচ্ছে। তুমি তো সকালবেলায় বাসায় বলে এসেছো। আমার এত ভাবনার কি আছে? এবার ইরার দিকে তাকিয়ে বলে, কি গো মহামানবী, তোমার ডায়নার কি হলো? 2 বছর ধরে রেখে ছেড়ে দিল তোমায়। ইস, বিয়েটা করলো না চিটাটা তোমায়। অবশ্য কোরআনের সূরা বাকারাতে সোজা সাপটা আল্লাহ বলেছিলেন, তুমি যেমন তেমন কাউকেই সঙ্গী হিসেবে পাবে। ইফতি কিন্তু তোমার মতো নয়। তাই বলি কি, ইফতির পিছু ছেড়ে দাও। কারণ ইফতি কোনো রক্ষিতার স্বামী হবে না, যদি ওর ভাগ্নি বেঁচে থাকে। এরা কিছু না বলে উঠে দাঁড়ালো। তারপর হন হন করে হাঁটা দিচ্ছিল। তখন রিও বলল, সব লুকাতে পারলেও অনামিকার আংটির চিহ্ন কি লুকাতে পারবে এরা? আর বাকিটা তোমার হাঁটার স্টাইল বলে দিচ্ছে। ইরা আর দাঁড়ালো না। আমি ইরা চলে যাওয়ার দিকে তাকিয়ে রাখলাম, আর রিওকে বললাম, হলো তো, এবার খুশি? তুমি তো চাও যে আমি বিয়ে না করি। রিও মুচকে আসছে, কিছু বলতো হয়তো, কিন্তু এমন সময় বছর কানেক বয়সের একটা কিউট বাবুকে কোলে নিয়ে আমাদের টেবিলের সামনে দাঁড়ালো এক মেয়ে। বয়স 23 থেকে 24 সাল। নীলশাড়িতে তাকে অফসরের মতো লাগছে। কোন জানাশোনা নাই। সে এসে বলল, স্যার, বাগদানের এতদিন পর এসে একটা মেয়েকে এভাবে রিজেক্ট করে দিলে কি আল্লাহ সইবে? তাছাড়া বিয়ে যদি না করবেন, তাহলে মেয়ের সাথে থাকার কি দরকার ছিল? রিও মেয়ের সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি ওনাকে সেটাই বোঝাতে চেয়েছি, কিন্তু উনি বুঝতে চাইছেন না। আমি মেয়ের দিকে তাকালাম। আপনি কি চেনেন আমাদের? না, তবে আমি বাংলাদেশের পুলিশের গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা। তাই না দেখেও আমি শুধুমাত্র সামান্য ক্লু থেকে অনেক কিছু স্পষ্ট বলতে পারি। বুঝলাম 2 গোয়েন্দার মাঝে পড়েছি আমি। আমার প্রেম আবার জলাঞ্জলি যাবে। তাই পিচ্ছি বাবুটার দিকে মনোযোগী হলাম। আমি বাবুটার দিকে তাকিয়ে চোখ মুখ ব্যাখ্যা করে হাসি দিলাম। আমার হাসিতে পিচ্ছিরও হাসি দিল। 2 হাতে এগিয়ে দিল। আমিও তাকে কোলের উপর বসালাম। গোয়েন্দা মেয়ে চেয়ারে বসলো, বলল, আমি ইমা। তারপর পরিচিত হলাম। আমার আর ইজার কথাগুলো শুনে মেয়েটা বলল, দেখুন প্রফেসর, এই সব মেয়ে স্বার্থপর, এদের থেকে দূরে থাকুন। হয়তো আরো কোনো কথা হতো, কিন্তু এমন সময় অভিশাপ নেমে এলো আমাদের ওপর। রেস্টুরেন্টে বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু হলো। আমি এই পিচ্চিটাকে নিয়ে টেবিলের নিচে শুয়ে পড়লাম। বাবায় প্রচন্ড রকম ব্যথা অনুভূতি হলো। তারপর সব শান্ত।
কত সময় এভাবে ছিলাম জানি না। আমার বুকের নিচে থেকে পিচ্চিটা বের করে পাশে বসলাম। আস্তে আস্তে উঠে দাঁড়াতে গিয়ে বুঝলাম কয়েকটা গুলি আমার পায়ে লেগে গেছে। পাশের থেকে ভাগিনা বেরিয়ে এলো, কিন্তু হতাশ হলাম। ইমা ম্যাডামের গায়ে বৃষ্টির মতো গুলি চলছে। তিনি মারা গেছেন। পুলিশ এসে গেল, আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অপারেশনের পর যখন জ্ঞান ফিরলো তখন দেখি আমার বিছানায় বসে আছে সেই পিচ্চিটা, আর পাশে দাঁড়িয়ে রিও। কি ভাবছে জানি না, তবে ওর মাথার ভিতর কিছু একটা চলছে। আমার জ্ঞান ফেরার রিও পাশে বসলো, তারপর বলল, মামা, ইমা ম্যাডামকে পুলিশ দাফন করে দিয়েছে। ইমা ম্যাডাম অনাথ ছিল, তার কোনো ফ্যামিলি ছিল না এবং বিয়েও তিনি করেননি। এই মেয়ের সম্পর্কে পুলিশের কোনো ধারণা নেই, তাই আমি এখানে রেখে দিয়েছি। এতিম থানার ম্যানেজার সাথে কথা হয়েছে, বিকেলের লোক এসে পিচ্চিটাকে নিয়ে যাবে। এদিকে পিচ্চিটা আমার বুকের উপর উঠে বসলো। প্রথমে নরম হাত দিয়ে আমার বুকে কয়েকটা কিল মারলো। আমি বুকের থেকে আমার হাত সরালাম। পিচ্চিটা আমার বুকের মাঝে মাথা গুঁজে দিল। একটু বাদেই ঘুমিয়ে গেল। দিয়ে কি বলছিল মনে নেই, কারণ আমি পিচ্চিটার দিকে তাকিয়ে আছি। এই পিচ্চিটার চেহারায় মায়ায় পড়ে গেলাম আমি। রিওকে বললাম, অনাথ আশ্রমে ফোন দিয়ে বলে দে পিচ্চিটাকে আমি দিচ্ছি না। বিয়েটি আমাকে দিয়ে হবে না, এই মেয়ের বাপ হয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া হবে। আমার কথায় রিও মনে মনে খুশি হলো, কারণ রিও নিজেও চাইছিল না এত সুন্দর একটা বাবুকে অনাথ আশ্রমে দিতে। কয়েকদিন বাদে রিলিজ পেলাম। বাইরে কি হচ্ছে জানি না, আমি ওই মেয়েকে নিয়ে মেতে আছি। এর মাঝে এরা একদিন এসেছিল, হয়তো বিশ্বাস করে এ আমার মেয়ে। রিও সুন্দর একটা নাম রেখেছে মেয়ের, ইপ্তির মেয়ে ইজা। বাসিটি থেকে একাকালীন ছুটি নিয়েছি। ইজা আর আমি সারাদিন বাড়িতে। এর মাঝে মেয়েকে অপষ্ট বাবা বলা শিখিয়ে ফেলেছি। রাত 2টা, ইজাকে ঘুম পাড়িয়ে নার্সের কাছে গিয়ে দেখি ভাগিনা সারা ঘর ধোয়া দিয়ে ভরে ফেলেছে। আমি এসে বসলাম। দেখ ভাগিনা, এখন বাড়িতে একটা পিচ্ছি থাকে, এই নিকোটিনের ধোয়ারও সমস্যা হবে। বুঝেছি মামা, কিন্তু জানো সেদিন কেন ইমার উপর হামলা হয়েছিল? আমাদের উপর হামলা মানে এটা কোনো জঙ্গি গোষ্ঠীর কাজ না তো? না মামা, সেদিন তারা চেয়েছিল ইমা ম্যাডামকে মেরে দিতে। কিন্তু কেন? সেটাই। একটুখানি আলো দেখতে পাচ্ছি মামা, কিন্তু সেটা নিভু নিভু। কি আলো? চল, বের হতে হবে। আলো নাকি আলেয়া সেটা শিওর হতে হবে। অজ্ঞতায় এই রাত 2টায় বেরিয়ে গেলাম। রাতে বেরিয়ে কোথায় যাব, কি করব কিছু জানি না। হাঁটছি ভাগিনার সাথে অন্ধ গলি ধরে। একসময় পৌঁছে গেলাম হোটেলের সামনে। যদিও সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। রিওকে দেখে যেতে দিল ভেতরে। সেখানে গিয়ে খানিক সময় রিও ঘুরে ফিরে কি সব দেখতে লাগলো। তারপর সেখান থেকে বের হয়ে আনলো একটা শার্টের বটম। সেটা পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, চল, পুলিশ হেডকোয়ার্টারে যেতে হবে। পুলিশ হেডকোয়ার্টারে কেন? আমার এমন প্রশ্নে ভাগিনা বলল, মিসেস ইমা মনে হয় পাকিস্তানি কোনো এক কেস নিয়ে কাজ করতেছিলেন। তার খুনের সাথে পাকিস্তানের গন্ধ পাচ্ছি। কি করে এই গন্ধ পেলে? আবার শার্টের বটন বের করে আমার হাতে দিয়ে বলল, দেখ, সব পেয়ে যাবে। আমি সেটা উল্টে পাল্টে দেখলাম। বোতামে 2 ছিদ্র, আর সোনালী রঙের বোতাম ছাড়া আমার কাছে আর কিছুই মনে হলো না। তাই বললাম, একটু খোলাসা করে বলতো। আমার কথা শেষ হওয়ার আগেই রিও আমার হাত থেকে সেটা নিয়ে বোতামটায় উল্টো পাশে দেখিয়ে বলল, দেখ, এখানে স্পষ্ট 7 তারা চিহ্ন আছে। এটা হলো পাকিস্তানি সংগঠন ইকো এর সিম্বল। এদের গোপন সংগঠনের সদস্য সারা দেশব্যাপী রয়েছে। এরা বলতে পারো শয়তান পূজারী। এদের কাজ হলো মানুষকে তাদের ধর্ম থেকে সরিয়ে এনে শয়তানের উপাসক বানানো। কিন্তু ভাগিনা, তাতে এদের লাভ? লাভ? তুমি আন্দাজ করতে পারো না? এটা টাকা নয়, ক্ষমতার জন্য এগুলো করছে। এরা চায় সারা বিশ্ব এদের দখলে থাকবে, সারা দুনিয়া এদের ইশারায় চলবে, লোকে এদের ঈশ্বর বলে মানবে। এরা প্রথমে লোকেদের ভয় দেখাবে, তাতে কাজ না হলে টাকার লোভ, আর সব শেষে শয়তানের নামে বলি। ইমাও এদের বলির শিকার। এত টাকার উৎস কি? মামা, তুমি এখনো ধারণা করতে পারছো না। এদের শুরু পাকিস্তানে হলেও এদের মাথা পাকিস্তান নয়। সারা দুনিয়ার বিত্তবান আর ক্ষমতাধারা এর সাথে জড়িত। টাকা এদের কাছে পানি। দুনিয়ার বড় বড় ব্যাংক আর শেয়ার মার্কেটগুলো এদের দখলে। তাহলে এদের পিছু নিয়ে আমরা কিছু করতে পারবো বলে মনে হয় না। রে কিছু বলল না, শুধু আমার দিকে মৃদু হাসি দিয়ে তাকালো। বুঝলাম ও মনে মনে বলছে, রিও শয়তানে শয়তান, ডেভিল কা ডেভিল। আমি বেরিয়ে আসলাম ট্যাক্সি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে রওনা হলাম। সেখানে গিয়ে দেখি দুলাভাই সেখানে হাজির। আমাদের দেখে গিয়ে আসলেন তিনি। আমাকে বলল, কি গো শালাবাবু, এত বড় ধকল গেল তোমাদের উপর?
দিয়ে, আর তোমরা কি না? কথা শেষ করার আগে রিও বলল, টাকা, মেট্রো, এত নীল পলিসি বাইক রাস্তায় আছে, মাত্র আমি দেখেছি। তাকে যদি পেয়ে যান তাহলে ইমার হত্যাকারী হিসেবে তাকে ধরে ফাঁসিতে লটকে দিতে পারবেন। রিওর কথা শোনার সাথে কমিশনার সারা পুলিশ অ্যালার্ট করে মাত্র 7 মিনিটের মাঝেই বাইক সহ বাইকের মালিককে নিয়ে হাজির হলো কয়েকজন পুলিশ। দেখতে প্রায় 6 ফুটের মতো লম্বা, কালো কোটের সাথে ব্ল্যাক শার্ট, সিনেমার হিরো বলে মনে হচ্ছিল। তাতে হাত করা তাকে মানাচ্ছে না। রিও দ্রুত লোকটার কাছে গিয়ে পকেট থেকে বোতামটা বের করে লোকটার পকেটে দিতে দিতে বলল, পুলিশে একটা কথা আছে, ক্রিমিনাল যতই চালাক হোক ক্রাইমের সময় প্রমাণ ছেড়ে যায়, কিন্তু গোয়েন্দারা বলে ক্রিমিনাল যতই শেয়ানা হোক ক্লু পয়দা করে নেওয়া গোয়েন্দাদের কাজ। বাঘের মতো গর্জন করে লোকটা বলল, আমি তোমায় দেখে নিব মিস্টার রিও। অ্যাপার্টমেন্ট নিয়ে আসবেন, আমি বিউটি পার্লার থেকে সাজুগুজু করে থাকবো। তাহলে মরার জন্য পাখনা গাজিয়েছে। আগে নিজেকে ফাঁসির হাত থেকে রক্ষা করো, তারপর রিওর দিকে মনোযোগ দিও। তুমি আমায় চিনো না। মিস্টার তমাল, যদিও টমি নামে তোমায় সবাই চিনে। সিও আতিফ রহমান, 2341 রানী নিবাস, কাঁঠালবাগান, পান্থপথ, ঢাকা, পিএইচডি, এলিজাবেথ কলেজ, ইংল্যান্ড। আর কিছু বলবো? মরার জন্য প্রস্তুতি নাও। কেসটা হাতে নেওয়ার আগেই সাদা কাপড় কিনে রেখেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। টমি আর কিছু বলতে চেয়েছিল, কিন্তু রিও সেটা না শুনে দ্রুত বের হয়ে আসলো। আমিও তাকে ফলো করছি আর ভাবছি, এটা কি করে সম্ভব? জানাশোনা নেই হিমার খুনিকে ধরা হয়ে গেল। আসলে ভাগিনার সব কাজ মাথার উপর দিয়ে যায়। আল্লাহ না জানি কি দিয়ে ওকে সৃষ্টি করেছে। বের হয়ে সিএনজি ধরে সোজা বাসায় এসে ভাগিনাকে ধরলাম। কি করে সে মিস্টার তমাল মানে টমির সন্ধান পেল? ভেবেছিলাম একে ধরতে ভাগিনাকে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ভাগিনা যা বলল তা পানির মতো সোজা কেস। আমার কথার উত্তরে ভাগিনা বলল, দেখ মামা, এ দুনিয়ার প্রায় সব ধরনের ক্রিমিনালদের সাইকোলজি আমার জানা, আর বড় মাপের সব ক্রিমিনালদের চেহারা আমার মুখস্থ। তাই টমিকে চিনতে কষ্ট হয়নি। তুমি দেখেছিলে আমি ঘটনাস্থলে একটা বোতাম পেয়েছিলাম, ইচ্ছা ছিল ওটা নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে দেখি কিছু করতে পারি কিনা, কিন্তু সেটা আর লাগলো না। টনি ইমাকে হত্যার পর হয়তো জেনেছিল। ভাগ্যক্রমে ইমার পাশে আমি ছিলাম, তাই ও ধরে নিয়েছিল আমি ওকে ছেড়ে দিব না। আমায় শেষ করে দেওয়াই ওর প্ল্যান ছিল, কিন্তু উপযুক্ত সময় হলো না, তাই পিছু নিয়েছিল। ট্যাক্সির ব্যাক মিররে অনেক সময় ধরে ওকে নজরে আসছিল, কিন্তু ও ইচ্ছা করলে আমাদের আগে যেতে পারতো, কিন্তু যায়নি। তাই মনোযোগ দিলাম ওর উপর। আর সিগন্যালে এসে ট্যাক্সি দাঁড়ালে নজর গেল ওর শার্টের গলার দিকে। ওখানে বাটন নেই, আর নিচের বাটনগুলো আমার পাওয়া বাটনের সাথে মিলে গেল। শিওর হয়ে গেলাম উনি আমাদের শিকার। আর যখন রাস্তায় ট্যাক্সি থেকে নামলাম তখন তিনি আমাদের ক্রস করে গেলেন, আর আমি তার বাইক নাম্বার নিয়ে নিলাম। একদম সহজ কেস ভাগিনা। মামা, একদম সোজা কেস, পানির মতো। আর কেস তাহলে শেষ? ভাগিনা আমার কথার কোনো উত্তর দিল না, সোজা তার রুমে গিয়ে দরজা লক করে দিল। তারপর চিৎকার করে বলল, ওহে ইবু, যাহা ভেবেছ তাহা নয়। শয়তানকে এত সহজ যদি হারানো যেত তাহলে সারা দুনিয়া এত ক্রিমিনাল জন্ম নিত না। এদিকে গিয়ে দেখি রুমে পিচ্ছিটা আধ ঘন্টা ধরে কান্না করছে, নাচ থামাতে পারছে না। আমি গিয়ে কোলে নিতে মেয়ে একদম চুপ। মেয়েকে ঘুম পাড়িয়ে নিজের রুমে গেলাম। সারা রাতে আর ঘুম হলো না। ইরার কথা মনে পড়ছিল। মেয়েটা কত বড় মাপের খেলোয়াড়। যখন ইতানে চলে গিয়েছিল তখন শুনেছিলাম কারোর সাথে বাগদান হয়েছে। কিছুদিন বাদে বিয়ের খবর পেয়েছি, কিন্তু সেদিন ফোন দিয়ে বলল বিয়ে করেনি। আমিও গাধার মতো বিশ্বাস করে নিয়েছি, কিন্তু রিয়ে যা বলছে তা আমিও অবিশ্বাস করতে পারি না। কারণ ভাগিনা যাই হোক আমার কাছে মিথ্যা বলবে না। যাক সে কথা, এখন ইজাকে কি করব এটাই আপাতত বড় চিন্তা। সকালে রুম থেকে বের হলাম নার্সের চিৎকার চেঁচামেচি শুনে। ইজা রুমে গিয়ে দেখি আমি অবাক। সারা ঘর রক্তে মাখামাখি। সে রক্তের মাঝে পড়ে আছে ইজা। নার্স মূর্ছা গেছে। রিওর মাঝে এসে পড়েছে। আমি দৌড়ে গিয়ে ইজাকে কোলে তুলে নিলাম। সারা গায়ে ক্ষত খোঁজার ট্রাই করলাম, কিন্তু আমি অবাক। ইজার গায়ে বিন্দুমাত্র কাটা ছাড়া কোনো চিহ্ন নেই। এসআই ইমনকে কল দিল রিও। এক ভ্যান পুলিশ নিয়ে ইমন হাজির। ওরা ওদের মতো ইনভেস্টিগেশন করে বেরিয়ে গেল। পুলিশ বেরিয়ে যেতে জেল হাজত থেকে কমিশনার সাহেব কল দিল। যা বললেন তা শুনে আমার শরীর শীতল হয়ে গেল। তিনি বললেন, টমিকে যে ঘরে রাখা হয়েছে তার পাশের ঘরে রাখা একজন কয়েদিকে হত্যা করা হয়েছে।
হাত পা মাথা শরীর থেকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, কিন্তু গার্ডেরা কিছু জানে না। আর ভিকটিমকে রুমে যাওয়ার কোনো পথ নেই তালা খোলা ছাড়া। আর সব থেকে ভয়ানক হলো টমির মুখে লেগে আছে ভিকটিমের রক্ত, কিন্তু টনিও রুমে কি করে গেল তার কোনো হদিশ নেই। আর এত থেকে ভয়ানক হলো টমিকে জেলে হাজতে রাখার পর থেকে সব কয়েদিরা কেমন যেন হিংস্র হয়ে উঠছে। তারা নিজেরা নিজেদের উপর কেমন যেন অত্যাচার শুরু করেছে। ঘন্টায় ঘন্টায় এর মাত্রা বেড়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব রিওকে ওখানে যেতে হবে। কথাগুলো শুনে রিও বলল, বলেছিলাম না মামা, এরা শয়তানের পূজারি। খুন হয়েছে সেন্ট্রাল জেলে, আর তার রক্ত তোমার ঘাড়ে, বুঝলে কিছু? আমি কথা বলা ভাষা হারিয়ে ফেলেছি। ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করেছে। মনে মনে আল্লাহর নাম জপতে থাকলাম। রিও আমাকে রেখে বের হয়ে যাচ্ছে দেখে বললাম, ভাগিনা আমি কি যাব না? ইজাকে দেখ, বলল ভাগিনা। আমি গিয়ে দেখি ওদিকের কি খবর। টমি কি সব শুরু করেছে সেটা বন্ধ করতে হবে। তোমায় একা ছেড়ে দিতে চাইছি না। তুমি কিছু সময় বসো, ডাক্তার ফোন দিয়েছে, এখনই এসে পড়বে। তুমি জাস্ট কিছু সময় অপেক্ষা করো। ডাক্তার আসার পরে আমি আর ভাগিনা বেরিয়ে বললাম সোজা সেন্ট্রাল জেলে। কমিশনার আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের নিয়ে তিনি ভিতরে ঢুকলেন। জেলা যেটা বললেন সেটা ফোনের কথায় পুনরাবৃত্তি। রিয়া সব শুনে গেল টমির লকআপের কাছে। সেখানে গিয়ে আমরা অবাক। সেলে রুমের মাঝে মাথা নিচে আর পা উপরে দিয়ে ঋষি স্টাইলে ঝুলে আছে। তার সারা গায়ে পিপালিকার দল বাসা বেঁধে ফেলেছে। তার শরীর দিয়ে চুষে চুষে পড়ছে কি সব তরল পদার্থ। এটা রক্ত নয়, সেটা আমি নিশ্চিত। আর তার মাথার নিচে আঁকা রয়েছে বোতামের মতো সে স্টার মার্ক। রিও যেতে তিনি উল্টো অবস্থাতে চোখ খুলল। তার চোখে তো লাল, যেন চোখ ফুরে রক্ত বের হয়ে আসছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। এতে রিয়ের কিছু হলো বলে মনে হলো না। রিও প্রথমে চারিদিক ভালো করে দেখে নিয়ে বলল, এত উপাসনা করে লাভ নেই মিস্টার টমি। জাহান্নামের আযাব তোমার জন্য অপেক্ষা করছে। রিওর কথায় সোজা হয়ে বসলো টমি এবং বলল, মৃত্যুকে মৃত্যুর ভয় দেখাতে এসো না মিস্টার গোয়েন্দা। আমি মৃত্যুর ঊর্ধ্বে। মরার সময় মানুষ উল্টাপাল্টা স্বপ্ন দেখে। তোমার মনে হয় ঘুম হয়নি ঠিক মতো। আমার মনে হয় তোমার স্লিপিং পিল নেওয়া দরকার। ঠিক মতো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। বুঝবে, মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। দেখ, আমাকে হাসিও না গোয়েন্দা। যদি মনে করো তুমি এবং তোমার দেশের আইন আমায় ফাঁসি দিবে তাহলে ঠিক আছে, কিন্তু যদি মনে করো আমাকে শেষ করে দিচ্ছ তাহলে ভুল। কারণ সভা যেখানে শেষ সেখান থেকে শুরু আমার। আমি আসব, আবার আসব, বারবার ফিরে আসব। মিথ্যা কল্পনা করে লাভ নেই। আফসোস থেকে গেল তোমার জন্য। এমন কিছুর জন্য তুমি নিজেকে বলি দিচ্ছ যেটা তোমাকে নরকের দুয়ারে নিয়ে যাবে। তুমি মূর্খ, বড্ড মূর্খ গোয়েন্দা। তুমি জানোই না কি হতে যাচ্ছে। কত বলি হতে যাচ্ছে। বলির মহা উৎসব শুরু হতে যাচ্ছে। প্রতিটি কোণে কোণে বলি হবে। তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে, কিছুই করতে পারবে না। শুধু বসে বসে কপাল চটকাবে আর ভাববে টনি আর টনি শয়তান কতটা শক্তিশালী ছিল। রিও আর কিছুই বলল না, দ্রুত বের হয়ে আসলো। আসার সময় বলল, বুঝলে মামা, একে বলে ব্রেন ওয়াশ। আসলে আমি বুঝছি না টমি কি বলতে চাইছে। কেন টনি নিজের জন্য ভাবছে না? মরার পরে ওর তো কোনো লাভ নেই, তাহলে ওর ভিতরে কোনো আফসোস নেই কেন? হতে পারে লোকটা সাইকো। না মামা, ওর ক্ষমতা অনেক। এত সহজে ও হেরে যাওয়ার পাত্র নয়। কিন্তু ওর প্ল্যান কি? বাসায় ফিরে ইজাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। সারাদিন মেয়েকে নিয়েই কেটে যায়। এরই মাঝে ইরা এসেছিল একবার। তার সোজা কথা, সে আমায় বিয়ে করতে রাজি, তবে ইজাকে এ বাসা রাখা যাবে না। ইজাকে অনাথ আশ্রমে দিয়ে আসতে হবে। কিন্তু ইজার মুখে নিষ্পাপ মায়া আমাকে বাধ্য করেছে সারা জীবন স্বপ্ন মাটিতে লুটিয়ে দিতে। এই স্কুল লাইফ থেকে এ পর্যন্ত এমন কোনো দিন ইরার স্বপ্নে বিভোর হয়নি আমি। কিন্তু ইজার মতো নিষ্পাপ বাচ্চা মায়ের কাছে ইরা আজ বড্ড বেশি অবহেলার মানুষ হয়ে গেছে। ফিরে গেছে ইরা তার নিজের গন্তব্যের দিকে। যাবার সময় বলে গেছে সে ফিরবে না। কোনোদিনও যেন আমি তার ছায়া স্পর্শ না করি। আমি নিজেকে কোলে নিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি ইরা চলে যাওয়া। এক প্রকার ভুলে গেছি কেষ্টার কথা। আজ সকালে ল্যান্ডফোনের আওয়াজে ঘুম ভাঙিয়ে সেটা তুলতেই ওপাশ থেকে 4 ঘন্টা শুনলাম, সেটা শুনতে আমি অভ্যস্ত। তিনি আর কেউ না, রিওর বাবা মিস্টার কমিশনার। ফোন তুলে বললাম, হ্যালো। ও হে শালা বাবু, ঘুম ভাঙল? শুভ সকাল।
রাখো তোমার শুভ সকাল। তোমার আদরের ভাগিনা কোথায়, ডেকে দাও। কেন, বাইরে কি কেয়ামত শুরু হয়েছে? না রে ভাই, টমি। কেন, টমির তো ফাঁসি হয়েছে, সে আবার কি করলো? কবর থেকে উঠে এসেছে নাকি? আমার কিন্তু হাসি পাচ্ছে না, তবে একটা সত্য, টনি কবর থেকে উঠে এসেছে। দোলা ভাই, আপু বাসায় নিয়ে নিশ্চিত, আর তুমি সারা রাত বাংলা মেরেছো। যাও, এখন গিয়ে ঘুমাও। ইবু, আমি ফাজলামো করছি না। ভাগিনাকে নিয়ে দ্রুত আমার অফিসে এসো। বলে কমিশনার ফোন রেখে দিল। আমি কি করব ভেবে না পেয়ে গেলাম ভাগিনার রুমে। এই আজাইরা পাবলিক গভীর ঘুমে মত্ত। আমার ডাকে ঘুম থেকে উঠলো। মামা, এত সকালে ডাকার কি আছে? এই তো মাত্র ঘুমালাম। আর ঘুমিয়ে কাজ নেই, চল বের হতে হবে। তোমার বাবার ফোন এসেছিল, তিনি পাগল হয়ে গেছেন, কবর থেকে নাকি টমি উঠে এসেছে। আমি ভেবেছিলাম ভাগিনা আমার কথা অট্ট হাসি দেবে, কিন্তু না, তার ভ্রু কুচকে গেল। বুঝলাম তার মাথা গভীর চিন্তা দখল করে নিয়েছে। দ্রুত কোটটা গায়ে চাপিয়ে বেল্ট পরতে পরতে বলল, ইজাকে নার্সের কাছে রেখে এসো, আর বলে এসো আজ আমরা নাও ফিরতে পারি। তবে সাবধান, ইজাকে যেন 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল না করেন তিনি। ভাগিনার কথা অন্যতা না করে দ্রুত বেরিয়ে পড়লাম আমি আর ভাগিনা। সাথে ভাগিনার ব্যাগ দেখে বুঝলাম ভাগিনা পুরোদমে প্রস্তুতি নিয়ে বেরিয়েছে। আমি বললাম, ভাগিনা, তোমার কাছে কি মনে হয়? কি বলতে চাইছো? আসলে আমি বলতে চাইছি, তুমি কি বিশ্বাস করো মরা লাশ কবর থেকে বেঁচে উঠতে পারে? আগে বলো, তুমি কি ঈশ্বরকে বিশ্বাস করো? সেটা অবশ্যই করি। যদি ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে শয়তানকে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ নিজেই শয়তানের কথা উল্লেখ করেছেন এবং তাদের থেকে দূরে থাকতে উপদেশ দিয়েছেন। তাহলে আমরা কেন শয়তানের কাছে যাচ্ছি? শয়তান যখন উন্মুক্ত দুনিয়ায় আগমন করেছেন, তার জন্য মানব জাতির ক্ষতি সাধন হচ্ছে। তখন আর বসে থেকে কি লাভ? কিন্তু মৃত্যুর পর কেউ ফিরে আসবে সেটা আমি কোনো কালই বিশ্বাস করি না। অত্যন্ত এই শতাব্দীর মানুষ হয়ে এটা তুমি আমায় বিশ্বাস করাতে পারবে বলে আমার মনে হয় না ইমু মামা। কিন্তু হচ্ছেটা কি? কি বিশ্বাস করবো আর কি করব না, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। এত হেজিটেট হবার কিছু হয়নি মামা, এখনো শুধু চুপচাপ দেখে যাও। শয়তানের জয় কোনো কালেই হয়নি ধরনীতে, আর হবেও না। তাহলে জেলে খুন আর আমার বাসায় রক্ত, সেটা কি করে? বাসা তোমার একার হলেও বাসার মালিক কিন্তু আমিও সেই বাসার বাসিন্দা। তার মানে? মানে খুবই সোজা, মাথা খাটাও, শখ পেয়ে যাবে। আরো অনেক প্রশ্ন থেকে গেল, কিন্তু আমরা সেন্ট্রাল জেলে এসে গেছি। ঢুকেই রিও ওর বাবাকে বলল, করবে, যে দারোয়ান ছিলেন তাকে ডাকুন। আপনার মুখের শোনার থেকে আপনার দারোয়ানের এক্সপ্লেন শোনা আমার জন্য খুব জরুরি। ভাগিনা কথা মতো কয়েক মিনিটের মাঝে দারোয়ান এসে হাজির হলো। তার মুখ থেকে এটা বোঝা গেল তিনি চরম ভয় পেয়েছেন। রিও তার দিকে কয়েকবার পরখ করে নিয়ে বলল, মদ খান কতটুকু? স্যার, আমি মদ খাই না, আমি ইসলাম মেনে চলি। তাহলে তো মিটেই গেল, মরা মানুষ তাজা হয়ে কবর করে বের হতে পারে। কিন্তু স্যার, আমি নিজের চোখে কে অবিশ্বাস করব? কি দেখলেন? স্যার, রাত 2টার দিকে কেমন যেন সব কিছু নিয়ে নীরব হয়ে গেল। আমি তখন ভাবলাম কেন এমন হলো। একটা জোনাকি পোকার ডাকও নেই, তাই কৌতূহলবশত গোরস্থানের ভিতরে গেলাম। কেমন যেন গোগানির আওয়াজ আসছিল মিস্টার টমের কবর থেকে। সেখানে যেতে বিকট শব্দ হলো আর কবর থেকে বেরিয়ে ধোঁয়া, নাক জ্বলা গন্ধ। দারোয়ানকে থামিয়ে রিও বলল, প্রসাবের গন্ধের মতো? ঠিক তাই, কিন্তু কি করে জানেন স্যার? সেটা কোনো ব্যাপার না, আপনি বলে যান। গন্ধে কেন যেন নাক মুখ জ্বলে যাচ্ছিল। আমি কোনো রকম নাক মুখ চেপে বসে পড়লাম। তার সেই ধোয়ার মাঝে দেখলাম মিস্টার টমি এসে দাঁড়িয়েছে আমার সামনে। তারপর আর কিছু জানি না, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ওকে, আপনি আসতে পারেন। বলে রিও কমিশনার দিকে তাকিয়ে বলল, কবর কি পুরোটাই খোঁড়া ছিল? তাহলে চলুন কবরস্থানে, আর সাথে একজন ডাক্তার হলে ভালো হয়। অজ্ঞত আমরা বেরিয়ে গেলাম কবর দেখতে। পুলিশ ভ্যানে উঠে আকাশ পাতাল ভাবতেছি, এই কেসের ব্যাপারগুলো বুঝতেছি না। যদি সত্যি টমি কবর থেকে উঠে আসে তাহলে সে তো মানুষ নয়, ভূত। আর ভূত মরার আগে ছিল শয়তানের পূজারী। সেই শয়তানের বলে জেগে ওঠা মানুষ কতটা ভয়ানক হতে পারে সেটা আমার এই ছোট্ট ব্রেনে আসছে না। হঠাৎ মনে পড়ল ভাগিনা দারোয়ানের কথার মাঝে বলেছিল দারোয়ানের পাওয়া গন্ধ ছিল অ্যামোনিয়ার গন্ধ। ভাগিনা এতটা শিওর হলো কি করে? এমন প্রশ্ন করব ভাগিনাকে সেটা ভাবছি। ঠিক তখনই ভাগিনা বলল, বুঝলি ইফতি, অ্যামোনিয়া নিয়ে এত চিন্তা করে লাভ নেই। আগে যে কাজে যাচ্ছি সেই কাজ শেষ করি, তারপর সব বুঝিয়ে দিব। কিন্তু ভাগিনা, কথা শেষ করতে পারলাম না। ভাগিনা বলল, না মামা, মাইন্ড রিডিং করা রীতিমতো বেআইনি।
কারো অনুমতি ছাড়া তার মস্তিষ্কে ঢুকে তার গোপন কথা জানা রীতিমতো ছোট লোকের কাজ। আর তোমার ভাগ্নি সেই রূপ খারাপ নয়। তাহলে কি করে বুঝলে আমি অ্যামোনিয়ার গন্ধ নিয়ে ভাবতেছিলাম? সহজ, এই দেখো, তুমি পুলিশ ভ্যানে ওঠার পর থেকে গভীর চিন্তায় মগ্ন। মাঝে মাঝে হাত নাড়ানোর ভাব দেখে বোঝা যাচ্ছে তুমি মনে মনে কেসটা মিলিয়ে নিচ্ছ। আর যখন আমরা রাস্তায় গলির ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তার এক জায়গায় মানুষ সব নামে কাপড় দিয়ে চেপে ধরে আছে, কারণ ঝোপ টাইপের জায়গা, আর ওখানে মানুষ বিনি পয়সার 1 নম্বর কাজ ছাড়ে। তাই সেটার দিকে চোখ পড়তেই তোমার মাথার ভিতর নতুন একটা চিন্তা এসেছে। আর সাথে সাথে তুমি প্রশ্নসুলভ দৃষ্টি দিয়ে তাকালে। তার মানে তুমি আমায় কিছু জিজ্ঞেস করতে চাও। আর প্রস্রাবের গন্ধে কি গ্যাস থাকতে সেটা তুমিও যেমন জানো, আমিও জানি। আর তোমার প্রশ্নটা তখন কি হতে পারে সেটা আমি না হয়ে অন্য কেউ হলেও বুঝতো। তাই বলো। আমি ভাবলাম অন্য কিছু। এত ভেবে লাভ নেই। কিন্তু ভাগিনা, শয়তানের পূজারী হলে মানুষ এত নিচে নামতে পারে? মামা, শয়তানের পূজারী নয়, ঈশ্বরের পূজারীও মাঝে মাঝে একটা ভয়ঙ্কর হতে পারে। তুমি কল্পনা করতে পারো না, কারণ মানুষ যার উপাসনা করে তাকেই স্রষ্টা বলে মানে। অনেকের মাঝে অন্ধবিশ্বাস চলে আসে, কখনো কখনো পূজারী তো অন্ধবিশ্বাসে ডুবে যায়। মানে খুব সহজ সোজা। আর্জেন্টাইন এক জাতি ছিল, তাদের বলা হতো ইনকা। শুনেছ কখনো এদের নাম? হ্যাঁ, লাডনসিয়া, নিনিয়া ডেল রোয়া, এল লিনিও, কিন্তু আসল ব্যাপারটা জানি না। এদের ধর্মের প্রধান উৎস ছিল স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস সেটা আবার কি? নরবলি। কি? মামা, এত সহজ কিছু নয় এই মানব জাতি। এদের রাজার ছেলে মেয়ে হলেও সেই আনন্দে মানুষ বলি দেওয়া হয়। এমনকি টুকিটাকি কোনো অনুষ্ঠান করতে গেলে এরা ঈশ্বরের নামে মানুষ বলি দিত। বুঝতে পারছো এরা কতটা ভয়ানক ছিল? আর সেই থেকে শয়তানের নামে বলির মহা উৎসব শুরু হয় দুনিয়ার। তুমি কি বোঝাতে চাইছো? যে মানুষ জাতি এত ছোট কাজে মানুষ বলি দিত, সেই মানুষ আজ ভয়ানক খারাপ কাজ হাসিলের জন্য বলি দিবে না শয়তানের নামে? সেটা কি হতে পারে মামা? আসলে আমাদের রক্তই পচে গেছে। বুঝলে ভাগিনা, মানুষ যে কতটা খারাপ হতে পারে সেটা তোমার সাথে কাজ করতে গিয়ে বুঝেছি। কিন্তু আমার আর কিছু বলা হয়ে উঠল না, কারণ গাড়ি এসে থামলো একটা কবরস্থানের সামনে। ভাগিনা দ্রুত গাড়ি থেকে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। আমিও ভাগিনাকে ফলো করলাম। ভিতরে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য কোনো প্রস্তুতি আমার ছিল না। সারা কবরস্থানের মাঝে কেমন যেন থমথমে ভাব, এমনই আর গন্ধে নাক জ্বলে যাচ্ছে। আর কবর দেখে ভয় পেয়ে গেলাম। দেখে বোঝা গেল কবর উপর থেকে খোঁড়া হয়নি, বরং সেটা পেছন দিক থেকে ঠেলে বেরিয়ে আসা হয়েছে। আর পাশের মাটি রক্তে মাখামাখি। রিওর আদেশে কবর খোঁড়া হলো। প্রথমে কিছুই পাওয়া গেল না। রিও আরো খুঁড়তে বলল। ভাগিনা আদেশ দিয়ে যাচ্ছে আর আমি পাশে বসে আছি। একটু খুঁড়তে বেরিয়ে এলো একটা ফাঁকা জায়গা। আমি ভয়ে তার পাশে না গেলেও ভাগিনা লাফ দিয়ে তার ভিতর নেমে গেল আর 8 ঘন্টা বাদে বেরিয়ে আসলো। সারা শরীরে ঘামের সাথে মাটি লেগে আছে। উঠে এসে ভাগিনা বলল, চল মামা। এই অবস্থা তো কোথায় যাবে? চলো আগে কৌশল করে নিও। সে সময় পাচ্ছি না মামা। তাহলে তুমি সোজা বাসায় যাও। ইজার খবর নিয়ে বিকেল 3টার সময় স্টেডিয়ামের সামনে বাইক নিয়ে রেডি থাকবে। মনে রাখবে, এক্স্যাক্ট 3টা। ওকে ভাগিনা, বলে বেরিয়ে আসলাম। বাসায় ঢুকে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। নার্স অজ্ঞান হয়ে পড়ে আছে আর ইজা ঘুমিয়ে আছে বিছানায়। নার্সের মুখে পানির ছিটা দেওয়ার তিনি হুঁশ হলো। তার মুখ থেকে এখনো ভয় কাটেনি। কি হয়েছে জানতে চাইলে তিনি বললেন, আমরা চলে যাওয়ার ঘণ্টাখানেকের মাঝে দরজায় নক পড়ে। তিনি ইজাকে বিছানায় রেখে যান দরজা খুলতে, কিন্তু দরজা কে ছিল? তিনি ফিরে আসলেন। রুমে এসে দেখেন ইজা নেই বেডে। তিনি ভয় পান, এই অল্প সময় ইজা কোথায় গেল। কিন্তু সাথে সাথে চোখ গেল সিলিং ফ্যানের দিকে। সেখানে ইজা ভেসে আছে আর খিলখিল করে হাসছে। ঠিক যেন এই পিচ্চির সাথে কেউ দুষ্টামি করছে। প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম, পরে বুঝলাম না আমি ঠিক দেখছি, ভুল নয়। তারপর গেলাম ইজাকে ধরতে, কিন্তু ভেসে ভেসে ইজা আমার থেকে দূরে সরে যাচ্ছে। তাকে অনেক চেষ্টা করেও ধরতে পারলাম না। এক সময় মনে ইজার মুখের দিকে আগুন বেরিয়ে আসছে আর সে আমার দিকে অগ্নিচোখ দিয়ে তাকিয়ে আছে। এই দৃশ্য আমি সহ্য করতে পারিনি, জ্ঞান হারায় ফেলি আমি। অন্যদিন হলে আমি হয়তো বলতাম, মদ খাওয়া নেশা আছে আপনার, কিন্তু আজকে কিছু বললাম না।
এমনিতে যা হচ্ছে আমাদের সাথে, তার উপর ইজার সম্পর্কে এসব কথা জানাজানি হলে অনেকে ভিন্নভাবে নেবে। মেয়েটাকে আমি হারাতে চাই না। নার্সকে বিদায় করে দিয়ে রিওকে কল দিলাম। আমার কথা শুনে রিও 15 মিনিটে বাসায় ফিরে আসলো। তারপর ইজার রুমে ঢুকে দেওয়ালে সেটে বসে রইল ইজাকে কোলে নিয়ে। মাঝে মাঝে ইজার সাথে দুষ্টুমি করছিল, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে ভাগিনার মাথায় চলছে তুমুল এক হতাশা। হয়তো সে কোনো হিসাব মেলাতে পারছে না। কত সময় এভাবে বসেছিলাম জানি না। কলিং বেলের শব্দে ঘোর কাটলো। কমিশনার সাহেব এসেছেন। বাসায় ঢুকে অলস বদনে ফোফায় গায়ে লিয়ে দিয়ে বলল, হ্যাঁ, কোথায় তোমার ভাগিনা? একটু ডাকো ওকে, কিছু কথা বলার ছিল। রিওকে ডেকে আনা লাগলো না। কমিশনারের কথা দরজায় দাঁড়িয়ে শুনছিল। রিও এসে আরাম কেদারায় বসে বলল, আসলে সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি করা উচিত। ক্ষেতের ভিতরে যখন ভূত থাকে তখন হাল ছেড়ে দেওয়া উচিত। কিন্তু রিও, দেখো, ইমার খুনিকে আমরা ফাঁসিয়ে বুলিয়েছি, আর আমি সাথে থেকেই কবরস্থ করেছি। সেখানে তার ফিরে আসা সত্যি আমার কাছে একটা আশ্চর্যজনক ঘটনা। মরা মানুষ কি করে ফিরে আসে? আর দারোয়ানকে আমি অনেক দিন ধরেই চিনি, সে কখনো মিথ্যে তথ্য দিবে না। তাছাড়া এই কয়েকদিন তোমার বাবার ব্যাপারগুলো একটু ভেবে দেখো, এতে করে আমার বিশ্বাস যে কোনো দিকে মোড় নিচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু বাবা, একটা জিনিস কি খেয়াল করেছ? কি? মিস্টার টনি এখন এ দেশেই আছে, আর তার ইশারায় অনেক কিছুই ঘটতে চলেছে। তার ইশারায় অনেক কিছু ঘটেছে এবং ঘটবে, এটা নতুন কিছু না। তবে সে যে এ দেশেই আছে সেটা তুমি শিওর হলে কি করে? পাশ থেকে আমি বলে উঠলাম, বাবা ছেলে দুজনেই কি পাগল হয়ে গেছো? মরা মানুষ কি করে জীবিত হতে পারে? আমি কিন্তু টনি মৃত না কি জীবিত এটা এখনো উল্লেখ করতে পারিনি। আমি শুধু তার অবস্থান নিয়ে কথা বলছি। কি বোঝাতে চাইছো ভাগিনা? মিস্টার টমির পাসপোর্ট দেখলাম, তাতে তো মনে হয় না তিনি এদেশে ছেড়েছেন, কারণ তার পাসপোর্ট এখন আমার দখলে। সেটা কোথায় পেলে তুমি? মিস্টার টনির কবরে। ইদানিং কি মানুষ পাসপোর্ট নিয়ে কবরে যাচ্ছে ভাগিনা? দেখো মামা, তুমি এত কিছু বুঝতে চেও না। মাঝে মাঝে কম বোঝাও ভালো। যদি তোমার মাথায় কিছুই যায় না, পাশ থেকে কমিশনার বলে উঠলেন, দেখো মামা, ভাগিনের সাথে ঝগড়া করতে আসিনি। আমার কেসের কি হবে সেটা নিয়ে কিছু ভাবো। রিও উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ পায়চারি করে নিয়ে বলল, অযথা সান্ত্বনার বাণী শোনাতে পারছি না। কি হবে বা কেস কোন দিকে মোড় নিচ্ছে সেটা আমি বলতে পারছি না। শয়তানকে বশ করা এত সোজা নয়। হয়তো একবার তাকে ধরে দিয়েছিলাম, ফাঁসিতে আপনি ঝুলিয়েছেন, কিন্তু তারপরেও তিনি ফিরে এসেছেন। যদি এই কথা সত্য হয় তাহলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন, কারণ আপনার ডিপার্টমেন্টের এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আর যদি ফিরে না আসে তাহলে ভাববার কোনো বিষয় নেই এখানে। কমিশনার রিওর কথা হয়তো খুশি হতে পারল না। হতাশ হয়ে কিছু সময় বসে থেকে ব্যাগ থেকে টিফিন বাক্স বের করে দিয়ে বলল, মনি পাঠিয়েছে, খেয়ে নিও। আর আমার দিকে তাকিয়ে বলল, বিয়ে না করেও বাবা হয়ে গেছে ও। মেয়েকে নিয়ে মনি আপু দিয়ে আসতে বলেছে। ওই বিচ্ছি, তুমি বড় করতে পারবে না? উর্বির কথা মনে আছে? তো উর্বি আসতেছে, উর্বি থাকবে এখানে। ইবু, একটা কথা বলি? জি ভাইয়া। এটার জন্য আমরা যথেষ্ট সময় আমরা তোমায় দিয়েছি, কিন্তু সরি, এবার থিতে হয়ে বস। আর তোমার আপুও উর্বিকে অনেক পছন্দ করে। আমিও সেটাই ভাবছি। ধন্যবাদ, থাকো তাহলে তোমরা। কমিশনার বের হবার 5 মিনিটের মাঝে দরজায় কলিং বেল বাজতে থাকলো। আমি ওঠার আগে রিও বলল, দেখ তো সুমন এলো কেন? দরজা খুলে আমি অবাক। হ্যাঁ, সুমন এসেছে। অনেকদিন বাদে স্পাইকে দেখে আমি অবাক হলাম, কারণ রিওর সাথে লাস্ট 2 বছর ওর মতের মিল হচ্ছিল না, তাই আসতো না। কিন্তু আজ হঠাৎ বসতে বসতে সুমন বলল, বুঝলে প্রফেসর, হয়েছে কি জানো? পাশ থেকে রিও বলল, ভঙ্গিমা বাদ দিয়ে বল, কোথায় ভূত দেখেছ? রিওর স্বভাবের কথা সুমন ভালো করে জানে, কিন্তু তবু অবাক হয়ে বলল, এইটুকু সময়ের মাঝে পত্রিকায় এসে গেছে খবরটা। পত্রিকা নয়, তোমার কপালে লেখা উঠেছে। বলো, কি বলতে এসেছো?
সকালে ঘুম থেকে উঠি সাধারণত 11টায়, আজও তাই। কিন্তু আমি ঘুম ভাঙতে যা দেখি তা দেখার থেকে না দেখাই ভালো ছিল। আরে ভাই, অনেক ঝামেলায় আছি। কি হয়েছে সেটা তো বল। ঘুম থেকে উঠে দেখি আমার সারা বিছানায় রক্ত আর রক্ত, কিন্তু নিজের সারা শরীর খুঁজেও কোনো ক্ষত পেলাম না। কিন্তু আমার রুমের সকল জায়গায় রক্তের বন্যা বয়ে গেছে। দরজা ভিতর থেকে লক করা আছে, যার মানে বাইরে থেকে কেউ আমার রুমে আসেনি। সারা রুম খুঁজেও কারো আসার মতো কোনো চিহ্ন পেলাম না। কিন্তু সব থেকে ভয়ঙ্কর হলো, বলে ব্যাগ খুলে বের করলো একটা মানুষের মাথা এবং বলল, বিছানার তলে পড়ে থাকা একটা কাটা মাথা। রিওর সাথে আমিও এগিয়ে গেলাম মাথার কাছে। সাথে সাথে রিও হ্যান্ড গ্লাভস পরে নিল, কিন্তু সব ডাক্তারি জিনিসপত্র নিয়ে মাথা চেক করতে লাগলো। আমি দেখলাম লোকটার মুখে এখনো হাসির ছাপ স্পষ্ট। বয়স ছোট অনুমান করা না গেলেও বলা যায় 30-এর উপরই হবে। মাথায় বড় বড় চুল, দাড়ি গোপ, খানতানি। আমি আর সুমন নীরব হয়ে বসে আছি, আর রিও মাথার উপরে ঝুঁকে কী সব আজও পরীক্ষা করছে। সুমনে বেশ কিছুদিন দেখা হয় নাই। ওকে ইচ্ছা করে গোয়েন্দাগারির বাইরে রেখেছি। ওর ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ছিল, আর ও লেখাপড়া গুগিয়ে গোয়েন্দা হয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে ওকে পাঠিয়েছিলাম নির্বাসনে। এর জন্য ও আমার উপর রেগে আছে, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। ওর ভালো মন্দ বোঝার ক্ষমতা ওর এখনো আসেনি। কিন্তু সুমন আমাদের এই কেসের মাঝে ছিল না, তারপরও ওর ওপর টমির গ্যাংয়ের নজর কেন? এমন উল্টো পাল্টা ভাবছি ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখলাম উর্বি এসে হাজির হয়ে গেছে। যাক বাবা, বাঁচা গেছে। উর্বি রুমে ঢুকছে দেখি লিও তাড়াতাড়ি করে কাটা মাথার উপর পাশে থাকা টাওয়েল ফেলে ঢেকে দিল। এমনিতে মেয়েটা ভিতর ডিপ, এ দেখলে নির্ঘাত আজ কেলেঙ্কারি হয়ে যেত। উর্বিকে ইজা রুমে নিয়ে গেলাম। ইজা ঘুমাচ্ছে, তার কোনো কাজ নেই। তাই নার্সের সাথে গল্প করতে বলে বের হয়ে দেখি সুমন আর রিও মাথা নিয়ে রিওর রুমে ঢুকে পড়েছে। আমি রুমে ঢুকতে আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা আজ কমিশনার। এইমাত্র গেল, আবার এর মাঝেই কি হলো বুঝতে পারিনি। কল রিসিভ করতেই ভাইয়া বলল, ভাগিনা কোথায়? এই তো পাশে আছে, দিব? হ্যাঁ। আমি রিওকে বললাম, তোমার বাবা কল দিয়েছে। টোন শুনে বুঝেছি তুমি লাউড স্পিকার দিয়ে আমার সামনে রাখো। আমিও তাই করলাম। রিও কোনো ফর্মালিটি ছাড়া বলল, বাবা, মাথা ছাড়া লাশ কোথায় পেলে? তুমি কি করে জানলে? আপনার বাহিনী যার বডি খুঁজে পেয়েছেন তার মাথা এখন আমার বাসায়। বড়ি পাওয়া গেছে সাভারের ব্যাংক টাউনের পাশের নদীর পাশে। তুমি মাথা কোথায় পেলে? সে এক লং কাহিনী। তুমি কি একবার আসবা? না বাবা, আমি এসে কি করব? লাশের মাথা পরীক্ষা করতে 15 মিনিট লাগবে। তুমি পুলিশ পাঠিয়ে দাও, মাথা নিয়ে যাক। আর হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট আমাকে মেইল করে দিও। আমি কোথায় থাকি জানি না, তবে চিন্তার কোনো কারণ নেই। মেইল করে দিলেই আমি পেয়ে যাব। ফোন রেখে দিল কমিশনার। রিও মাথা পরীক্ষা করতে করতে পুলিশ এসে গেল। এর মাঝে সুমন কখন গায়েব হয়ে গেল দেখিনি। আমি একবার ইজার রুমে গিয়েছিলাম, তখন সম্ভবত পুলিশের হাত করা দেখে রিও বলল, অফিসার, জানি আপনি সুমনকে গ্রেফতার করতে এসেছেন, কারণ আমার বাবা লোক লাগিয়ে বুঝে গেছেন মাথা সুমন পেয়েছে। তাকে গ্রেফতার করা হবে আমি জানি, কিন্তু সুমনকে এই কেসের জন্য আমার খুব দরকার। তাই আপনি বুঝেই গেছেন সুমনকে আমি ভাগিয়ে দিয়েছি। অফিসার ইমন বলল, গোয়েন্দা, আপনি ঠিক করেননি। ইমন, ঠিক বেঠিক ভাবার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। আপনি মাথা নিয়ে যান। ইমন চলে যেতে রিও বলল, শুধু ঘরে বসে থাকলে বাইরের রাস্তায় কে আসে যায় সেটার খেয়াল রাখতে হয়। চল, বের হতে হবে। বলে আমার হাতে নিজের পিস্তল দিয়ে ডোয়ার থেকে 1000 টাকা 2টা বান্ডিল নিয়ে কোটের পকেটে ঢুকিয়ে নিল। তারপর দুজন বেরিয়ে গেলাম সিএনজি করে সোজা পান্থপথ। সেখান থেকে গুলশান 2। সেখানে নেমে প্রথমে একটা বারে ঢুকিয়ে গেলাম। ডিজে গানের তালে সেখানে রেসলিং খেলা হচ্ছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রফেশনাল রেসাররা সেখানে আসে। পাশে দেখলাম এক দালাল চিৎকার করে বলছে 1-10 1-10, আর বক্সে দাঁড়িয়ে আছে চাইনিজ এক দৈত্য। রিও কোটের পকেট থেকে 1000 টাকার বান্ডিল বের করে তাকে দিল। কিন্তু আমি ভাবছি অন্য কথা ভাবি না, জুয়ায় টাকা লাগালে কেন, আর এই দৈত্যের সাথে কি খেলতে নামবে? এরই মাঝে দেখলাম সুমন এসে আছে।
রিও ওকে কি যেন বলছে। খেয়াল দিতে শুনলাম রিও সুমনকে বলছে, প্রথমে নিজেকে সেভ করবে, তারপর সুযোগ বুঝে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রশির উপর 220 ms এ পিঠ দিয়ে আঘাত করবে। ও যেন 2 মিটার দূরে থাকে। কিছু বোঝার আগেই তুমি ওর মাথা থেকে 2 ফিট উপরে চুল ধরবে জব্দ করে। 0.1 সেকেন্ডে তুমি বক্সের বাহিরে, আর ওর গলা রশিতে। কখনোই উঠবে না, সে যতই বড় বক্সার হোক। কথা শেষ হতেই সুমন নিজের টি শার্ট খুলে আমার দিকে ছুড়ে দিয়ে বক্সের ভিতর ঢুকে গেল। আর আমি অবাক হয়ে শুনছি দালাল বলছে 1-এ 10, 1-এ 10। এতদিন খোলা বডিতে সুমনকে দেখিনি, আজ প্রথম দেখলাম হিন্দি ফিল্মের হিরোদের মতো শরীর অবস্থা, যাকে বলে 6 প্যাক আর কি। দানব লোকটা প্রথমে সুমনকে আঘাত করতে থাকলো, আর সুমন খুব কৌশলে সেগুলো সেভ করতে থাকলো। উত্তেজনা যখন চরম পর্যায়ে তখন পরিকল্পিতভাবে সুমন আস্তে আস্তে রশির দিকে সরে গিয়ে রিওর কথা মতো পিঠ দিয়ে চরমভাবে রশিতে আঘাত করলো। তাতে মনে হলো জাদু বলে সুমনের দানবের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে পড়ল বাহিরের হাতে, তার দানবের চুলের মুঠে। দানবের গলা রশির সাথে আঘাত খেয়ে উল্টে গিয়ে পড়ল সে। কয়েকবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। সুমন এসে আমার হাত থেকে টি শার্ট নিয়ে পড়তে পড়তে বলল, বুঝলে প্রফেসর, আসলে তাঁতির কাজ ধান কাটা নয়। রিও বিয়ারের কানে শেষে চুমুক মেরে বলল, টাইম ইজ আপ, লেটস গো। আমার আর কি করা, ওদের জুয়া খেলা দেখে ওদের সাথে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে ট্যাক্সি ডেকে সুমন হাওয়া হয়ে গেল। আমি রিওর দিকে তাকিয়ে বললাম, এখন কি করবে? কি করব? পিছনে দেখ। পিছে তাকিয়ে আমি আটকে গেলাম, কারণ কয়েকজন সান্ডা মার্কার লোক আমাদের দিকে পিস্তল উঁচিয়ে এসে দাঁড়িয়ে আছে। কিছু সময়ের মাঝেই আমাদের চোখ বেঁধে ফেলা হলো। বুঝলাম আমাদের প্রাইভেট কারে করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি পড়ে আছি একটা সিটের উপর, আর রিও তার পাশে। জানি না ভাগ্যে কি আছে, তবে ভরসা মোজার ভিতরেই আছে। আমার বন্দুক আর সাথে দুনিয়ার সব থেকে ব্ল্যাক ক্যাট গোয়েন্দা রিও। বেরিয়ে আসার পথ সে আপনা থেকেই বের করে আনবে, শুধু সময়ের অপেক্ষা। যখন আমার চোখ খোলা হলো তখন দেখলাম আমাকে একটা ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে। আমার থেকে একটু দূরে একটা গোল টেবিল, সেখানে 2টা চেয়ার। পাশে চেয়ারে হাত বাঁধা অবস্থায় ভাগিনা বসে আছে। তার চোখের কাপড় খুলে দিয়ে সে ভালো করে চারপাশ দেখে কিনল, কারণ আমাদের চারপাশে সাদা পোশাক কিছু মানুষ আমাদের পাড়ায় আছে, যাদের সবার সাথে আগ্নেয়াস্ত্র। তারপর রিও আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝিয়ে দিল, ভয় পেও না প্রফেসর, ভাগিনা এখনো তোমার কাছে আছে। আল্লাহ তার মাথায় এত কম বুদ্ধি দেয়নি। আর মুখে এমন হাসি দিল, তাতে বুঝলাম ভাগিনা নিজেও এমন কিছু চাইছে। এই প্ল্যান যেন তার নিজেরই করা। আমার এবং রিওর হাত খুলে দেওয়া হলো। দুইজনে একসাথে গিয়ে এক সোফায় গিয়ে বসলাম। বসে রিও বলল, আচ্ছা প্রফেসর, জুতার সাথে মোজা পরেছিলে? না, মোজা আমি চটির সাথে পরি। কথাটা বলে বুঝলাম আসলে ভাগিনা বন্ধুকের কথা জিজ্ঞেস করছে। আমি চোখ দিয়ে ইশারা করলাম, হ্যাঁ সেটা এখনো আছে। কিছু সময় বাদে কটমট শব্দ করে একটা দরজা খুলে গেল। 3 জন গার্ড সহ যে লোকটা রুমে ঢুকলো তাকে দেখে বোঝা যাচ্ছে ইনি আমাদের কিডন্যাপের মূল নেতা। সবাই তাকে দেখে স্যালুট করলো। রিও আমার দিকে তাকিয়ে বলল, ভয় পাবার কিছু নেই মামা। তিনি এসে মাঝে টেবিলের পাশে এক চেয়ারে গিয়ে বসলো। ঠিক তখনই রিও গিয়ে তার অপর পাশে রাখা চেয়ারে বসলো। কর্নেল আমাকে এভাবে ধরে নিয়ে আসার কারণ জানতে ইচ্ছে হচ্ছিল। সেটা আপনি না জানতে চাইলেও আপনাকে বলা হতো। তাহলে আর দেরি করে লাভ নেই। আমার ফার্ম গেট অনেকে কাজ পড়ে আছে। এই পুরনো ঢাকা থেকে সেখানে যেতে অনেক সময় লাগবে। রিওর কথা শুনে তিনি তিরাক করে লাফিয়ে ওঠে। অন্য অফিসারদের দিকে তাকালেন। রিও হেসে দিয়ে বলল, স্যার, ওদের কোনো দোষ নেই। ওরা আবার চোখ ভালো করেই বেঁধেছিল। সত্য বলতে কি, আমি কিছুই দেখিনি, কিন্তু কানে যে শব্দগুলো এসেছে তাতে বোঝাই যায়, কারণ মোটর দেওয়ার রিক্সা এই পুরনো ঢাকাতে চলে। তাছাড়া বাকর খনির ফ্লেভার সাথে বিরিয়ানি ফ্লেভার সব মিলিয়ে একজন পিচ্ছিও বলে দিতে পারবে এই 30 মিনিটের মাঝে আমরা কোথায় এসেছি। তিনি রিওর কথা বেশ সন্তুষ্ট হলো বলেই মনে হলো, তাই বললেন, আর একটা চেয়ার নিয়ে এসো। আর আমাদের দিকে তাকিয়ে বলল, প্রফেসর, কাছে এসে বসুন। আমি রিওর পাশে গিয়ে বসতে বসতে বললাম, শুরু করুন।
খুব করে ফেসে আছি। আপনার কি সমস্যা? তিনি উঠে কিছু সময় পায়চারি করতে লাগলেন। বুঝলাম তিনি কথাগুলো সাজিয়ে নিচ্ছেন। আসলে আমরা বেশ কয়েক বছর ধরে ধোঁয়াশার মধ্যে আছি, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আমাদের উপর আদেশ ছিল দেশে কোনো একটা গোষ্ঠী মাথা চারা দিয়ে উঠেছে। তাদের কাজের উদ্দেশ্য ভালো নয়, গোয়েন্দা রিপোর্ট তাই বলেছিল। কিন্তু আমরা যতবার এই গোষ্ঠীর কাছে পৌঁছেছি, ঠিক তখনই দেখেছি কোনো না কোনো ভাবে রিও এবং তার মামা প্রফেসর ইফতি সেখানে পৌঁছে গেছে। কিন্তু এই গোষ্ঠীর কোনো রকম কিছু করতে পারেনি, বরং তারা আমাদের তাড়াছাড়া করেছে। তাই অনেক দিন ধরে সামরিক নজর রাখা হয়েছিল আপনাদের উপর। তাদের দেওয়া রিপোর্ট থেকে বলা যায় এই গোপন গোষ্ঠীর সাথে আপনারা জড়িত, কিন্তু কোনো রূপ প্রমাণ আমাদের কাছে নেই। আর দেশে উঠহাট অস্বাভাবিক খুন বেরিয়ে চলেছে। ইভেন কবর থেকে মানুষ ফিরে আসছে, সে কবর আমাদের কাছে আছে। আর লাশের কাঠামুন্ডু আপনাদের বাসায় পাওয়া যাচ্ছে। পুলিশ যতই বোকা হোক, আমরা এত বোকায় নই। তাই এই কেসের কিনারা না হওয়া পর্যন্ত আমাদের আপনাদের এখানে বন্দি রাখা হবে। আর বুঝতেই পারছেন, যদি আপনার বিন্দু মাত্র দোষী বলে প্রমাণ হয়, তাহলে আপনাদের সাথে সাথে শুট করা হবে। রিও এক ধ্যানে তার কথা শুনে বলল, মজা দিচ্ছেন নাকি মজা নিচ্ছেন? আপনি আমাকে চেনেন? এই জীবনে প্রথম রিওকে নিজের বড়াই করতে দেখলাম। কি বলতে চান? আবার মনে করিয়ে দেই, আমি রিও দ্য প্রাইভেট ডিটেকটিভ, দুনিয়ার একমাত্র অ্যান্টি ক্রিমিনাল মস্তিষ্কের মালিক। টমির মতো আপনাকেও ঝুলিয়ে দেওয়া আমার বা হাতের খেল, কিন্তু আপনাকে মারার কোনো ইচ্ছে নেই আমার আপাতত। তবে কেসের কোনো কিনারা খুঁজে পাচ্ছিলাম না। ভালোই করেছেন, সাপের লেজে পাড়া দিয়েছেন। ছবলটা সামলানোর ট্রাই করেন, তারপর না হয় রিওকে মারার প্ল্যান করবেন। আপনাকে মারা তো আমার 1 সেকেন্ডের কাজ। এই মিথ্যা চিন্তা বাদ দিয়ে নিজের চরকায় তেল দেন। আর আপনার হাতে মাত্র 30 মিনিট সময় আছে, পারলে পালিয়ে যান। না হয়তো দেখতেছেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আর 360 ms, বাকিটা ইতিহাস। কি করবে আপনার টিকটিকি দাস ভাই? আপনার চাইনিজ বডি বিল্ডারকে পানি খাবার টাইম দেয়নি, আর রিওকে আটকে রাখলে আপনাকে আপনার শয়তানের নাম নেওয়ার সময় দিবে না। বলে রিও আমার দিকে তাকিয়ে বলল, ওঠো মামা, ওদের সাথে অযথা সময় খরচ করে লাভ নেই। টাইম ইজ আপ। আমি উঠতে যাচ্ছি, ঠিক তখনই বোম ব্লাস্টের মতো শব্দ হলো। তাকিয়ে দেখি দরজা উড়ে আসছে আমাদের দিকে, সাথে লাশে থাকা সেনাগুলো। আর দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সুমন। মাত্র 2 মিনিটেই প্রতিপক্ষের সব শব্দ ধরাশায়ী। রিও এবার কর্নেলের দিকে তাকিয়ে বলল, বড়দের মাঝেও পিচ্চি পোলাপান আসলে এমনই হয়। যাও বাসায় গিয়ে মার্বেল খেলো, এই গেম তোমার জন্য না। বেরিয়ে এসে সুমন বলল, বুঝলাম না গোয়েন্দা, ইমনকে হাতে পেয়ে এভাবে ছেড়ে দেওয়া কি ঠিক হলো? এর বিরুদ্ধে দাঁড় করানোর মতো কোনো প্রমাণ আমার হাতে নেই। যখন পেয়ে যাব তখন ওকে শুধু নয়, ওর শয়তান দেবতাকেও টেনে বের করে আনবো। কিন্তু ভাগিনা, একে হাতে পেয়ে ছেড়ে দেওয়া ঠিক হয়নি তো। এছাড়া শয়তানগুলো কিন্তু আরো বেশি সতর্ক হয়ে গেল। সে আমি জানি, তবে একে ধরে রেখে দিলে কোনো কাজ হতো না। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা কি করব সেটা নিয়ে ভাবতে হবে। আর যেহেতু আমাদের হাতে আপাতত কিছু করার নেই, সেহেতু বসে বসে দেখা ছাড়া তো আর কিছুই দেখছি না। সুমন কি করবে? সুমন কি করবে সেটা নিয়ে ভেবে লাভ নেই। সুমনের কাজ সুমনকে বুঝিয়ে দেওয়া আছে। এই বলে রিও সুমনের দিকে তাকাতেই ট্যাক্সি ডেকে সুমন হাওয়া হয়ে গেল। আমি রিও সোজা বাসায় এসে দেখি ইজা আর উর্বি মিলে গল্প করছে। হয়তো ভাবছে ইজা কি করে গল্প করছে। হ্যাঁ, উর্বি কি সব আজব কথা বলছে, ইজা খিলখিল করে হাসছে। এই 1 বছরের মেয়ে কি বুঝছে জানি না, কিন্তু তার হাসি দেখে বোঝার উপায় নেই সে কিছু বুঝছে না। আমাকে আসতে দেখে উর্বি বলল, এই যে বাপের মেয়ে, তোমার বাবা এসে গেছে। বলে হাত দিয়ে উর্বি আমার দিকে ইশারা করলো। ইজাও আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। আমি কোলে নিয়ে আদর করতে করতে দেখলাম ইজার চোখের দিকে এতদিন খেয়াল করেনি। ওর চোখের মনি নীল, আর সেই নীলমণি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, ঠিক যেন ইরার চোখ দুটো লাগিয়ে দেওয়া হয়েছে ইজার চোখে। ইজাকে নিয়ে ঘরময় পায়চারি করছি আর ভাবছি এতটা মিল কিভাবে হতে পারে। একই চোখ, একই নাক, একই হাসি, এমনকি চোখের মনিও নীল। কি করে সম্ভব? ইরার সাথে কোনো সম্পর্ক নেই তার, কিন্তু সে যেন ইরার কোনো ক্লোন কপি। শুধু মুখে ডান পাশে যে তিলটা আছে সেটা আমার সাথে মিল।
ইজাকে যদি ইরা আর ইবুর মেয়ে বলা হয় তাহলে সবাই বিশ্বাস করতে বাধ্য। প্রফেসর, সকালে পুলিশ এসেছিল বাসায়, সারা বাড়ি তল্লাশি দিয়ে গেছে। উর্মির কথায় ঘোর কাটলো। অফিসারকে তুমি চিনো? না, ও চিনবে কি করে? দরজা থেকে বলল রিও। কারণ যারা এসেছিল তারা পুলিশ নয়। আমি বাবাকে কল দিয়েছিলাম, তিনি কনফার্ম করেছেন। তাছাড়া রুমে এসো, কথা আছে। বলে রিও নিজের রুমে আবার চলে গেল। এদিকে ইজা আমার কোলে ঘুমিয়ে আছে। ইজাকে শুয়ে দিয়ে দ্রুত বেরিয়ে গেলাম ভাগিনার রুমে। গিয়ে দেখলাম সারা ঘরের জিনিসপত্র উল্টো পাল্টা। ভাগিনা আমাকে দেখেই বলল, না, রুমে এই অবস্থায় আমি করিনি। যারা এসেছিল তারাই করেছে। 3 জন এসেছিল। একজনের উচ্চতা 6 ফুট প্লাস, বাকি 2 জন 5 ফুট 6 ইঞ্চি। একজন পান খেতে পছন্দ করেন, বাকি 2 জন সিগারেট। এদের মধ্যে 6 ফুট যিনি, তিনি পাকিস্তানি। অন্য 2 জন, একজন এদেশি, বাকি একজন ইন্ডিয়ান। হোয়াট? বাসার ভিতরে কি সিসি ক্যামেরা লাগিয়েছে? না মামা, আমার কাজের ধরন তুমি জানো। জুতার মাপ থেকে ওদের উচ্চতা বের করে ফেলেছি। আর আমার লাল খাতাটার উপর পাকিস্তানি জর্দা দিয়ে খাওয়া পানের পিক থেকে বোঝা যাচ্ছে তিনি কোনো দেশের নাগরিক। তাছাড়া লাল খাতার কাছে 6 ফুট লোকটাই এসেছে। একমাত্র তার পায়ের চিহ্ন এখানে পাওয়া যাচ্ছে। বাকি 2 জন বসেছিল সোফায়, আর সেখানে বসে একজন B&H খেয়েছে। বাকি জন ইন্ডিয়ান সিগার, যেটাকে ইন্ডিয়ান স্থানীয় বিড়ি বললেও ভুল হবে না। বুঝলাম, কিন্তু তাদের আসার উদ্দেশ্য কি কিছু বুঝতে পেরেছো? অতি সহজ। কি? ওদের ধারণা ছিল এই কেসের সব ডকুমেন্ট আমি তৈরি করে ফেলেছি, তাই আমাকে কিডন্যাপের নাটক করেছিল যাতে অতি ভালো করে আমার ঘর সার্চ করে নিতে পারে। কিন্তু ওরা কি জানে, রিও কেস সলভ করার আগে কোনো ডকুমেন্টে সাংকেতিক ভাষা ছাড়া কোনো ভাষাই প্রকাশ করে না। সে আমি জানি, কিন্তু ভাগিনা ওরা এলো আর কোনো তথ্য প্রমাণ ছেড়ে রেখে যাবে না, সেটা কেমন যেন লাগছে ভাগিনা। না মামা, আমি খুঁজেছি, কিন্তু ওরা খুব সতর্কতা অবলম্বন করেছে। তাহলে ভাগিনা, তোমার থিওরি কিন্তু তুমি ভুল প্রমাণ করে দিয়েছ। কোন থিওরির কথা বলছো প্রফেসর? তুমি না বললে জিনিয়াসরা অপরাধ করার সময় কখনো প্রমাণ ছেড়ে যায় না, কিন্তু জিনিয়াস গোয়েন্দার কাজ হলো প্রমাণ তৈরি করে নেওয়া। সেটা তো সত্য। তাহলে মানুষের এতদিনের বিশ্বাস ভুল হতে চলেছে। আসলে রিও দ্য প্রাইভেট ডিটেকটিভ জিনিয়াস নয়, একজন সাধারণ মানুষ। মামা, আমি কোনো কালেই আমি বলিনি আমি জিনিয়াস, কিন্তু মানুষ মন থেকে বিশ্বাস করি ইউ আর এ জিনিয়াস। সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি সাধারণ মানুষের বাহিরে কিছুই নই। শুধু তোমাদের থেকে আলাদা হলো তোমরা যেটা দেখতে পাও না, ঠিক আমি সেটা কল্পনায় সাজাতে পারি। মানে? আমার মুখে শুনতে চাও নাকি দেখতে চাও? দেখতে পারলে আর শুনতে কে চায় ভাগিনা? তাহলে চোখ বন্ধ করো। করলাম। চোখ বন্ধ করে রেখো, ভাবতে চেষ্টা করো। দরজায় কলিং বেল বাজলো। কি দেখতে পাও প্রফেসর? উর্বি দরজা খুলে দিলে ওরা কি বলল? মিস্টার রিও আছেন বলেই একটা কার্ড বের করে দেখালো। উর্বি কার্ড দেখে ওদের 3 জনকে ঢুকতে দিল। ওদের চেহারা কি দেখতে পাচ্ছে প্রফেসর? আমি মুখের দিকে তাকাতেই সব ঝাপসা হয়ে গেল। আমি চোখ খুলে ফেলে বললাম, না ভাগিনা, দেখতে পারলাম না। মামা, সেটাই হবার কথা, কারণ যে মুখ কোনো কালই দেখিনি তার একটা স্পষ্ট তোকায় মস্তিষ্ক কখনো তৈরি করতে পারবে না। ওকে, ঘরের ভিতরে চল। ঘরে গিয়ে রিওর কথা মতো আবার চোখ বন্ধ করে নিলাম। রিও বলতে থাকলো, হ্যাঁ, আমি যা বলবো তাই দেখতে পারো কি না বলো তো। যদি না দেখতে পাও তাহলে বলবে প্রথম 6 ফিট লোকটা আমার রুমের দরজা খুলে ঢুকলো, তারপর সে আমার আরাম চেয়ারে গিয়ে বসলো, এরপর মুখ থেকে পান গুজে দিয়ে চেয়ারের পায়ে হাতের চুন মুছলো, পান চিবোতে চিবোতে আমার লাল খাতাটা উল্টাতে থাকলো। এরপর কি হচ্ছে নিজেই বলো প্রফেসর। খাতাটা ভালো করে দেখে মাঝে থেকে গেল। এতটা অবাক হয়ে বসে আছে যে মুখে পান দেওয়া সেটাও চিবনে ভুলে গেছে। এই যা, মুখ বেয়ে পানের পিক খাতার উপর পড়লো। আমি নিজের ভুলে আবার লোকটার মুখে দেখার চেষ্টা করলাম। ফলাফল যা হবার তাই। স্বপ্নের মতো যা দেখছিলাম সেটা আবার ঝাপসা হয়ে গেল। আমি চোখ খোলায় রিও বলল, মামা কি হলো? মানে ভাগিনা, তুমি বলতেছিলে আর আমার মস্তিষ্ক সব কল্পনা করে নিচ্ছিল, বুঝলাম, কিন্তু পরের ব্যাপারগুলো কি করে আমি নিজেই বলতে পারলাম না। মামা, তুমি যেটাতে আছো সেটাকে বলা হয় কল্পনা জগৎ।
এখানে তোমার কল্পনা পরিচালিত হচ্ছে আমার কথার উপর ভিত্তি করে। আর পিক ফেলার ব্যাপারটা আমি অনেকেই বলেছিলাম, তাই সেটা তোমার মাথায় গেঁথে গেছে। আর যেহেতু তুমি নিশ্চিত যে এই লোকটার গাল থেকে পানের পিক পড়েছিল, তা ওটা না বললেও তোমার মস্তিষ্কে কল্পনা করে নিবে। এটাকে বলে তথ্যর ভিত্তিতে নিজের মস্তিষ্কের ভিতরে ডকুমেন্ট তৈরি করা। তাহলে তুমি তথ্যর ভিত্তিতে এভাবে কে সাজাও? আমি নয়, শুধু মামা, দুনিয়ার সকল জিনিয়াসের কাজ হলো এটাই। বাদ দাও, পরে কি হয় দেখি। আমি চোখ বন্ধ করে দিলাম আর রিও বলা শুরু করলো। তারপর বাকি দুইজন ঢুকলো। ওরা সারা ঘর লন্ডভন্ড করে কি যেন খুঁজছে, কিন্তু কিছু পেয়ে দুজনে গিয়ে বসলো সোফাতে। কি হে প্রফেসর, দেখতে পাচ্ছ? জলের মতো। এবার একজন পকেট থেকে বিড়ি এনে ধরালো দেশলাই দিয়ে, অন্যজন নিজের পকেট থেকে B&H সিগারেট প্যাকেট বের করে এনে একটা মুখে দিয়ে দেশলাই দিয়ে ধরাতে গিয়ে পড়লো বিপাকে। ধপ করে কাঠি জ্বলে উদয় নিজের লম্বা দাড়িতে আগুন লেগে গেল। দুজনে মিলে কোনো রকম সেটা নেভালো। হ্যাঁ ভাগিনা। আর কিছু দেখতে পারছো? না ভাগিনা। ওকে, আর দরকার নেই, চোখ খোলো। আমি চোখ খুললাম। প্রমাণ ছেড়ে না গেলেও আমার প্রমাণ পেয়ে গেছি প্রফেসর। মানে? রিও পুটলি পেকানো একটা কাগজ আমায় এগিয়ে দিল। আমি সেটা খুলে দেখি তার ভিতর ছাই, আর তার থেকে যে গন্ধ আসছে সেটা চুল পোড়া গন্ধ। রিও এবার সবাই আছে, গিয়ে হাত দিয়ে দেখিয়ে বলল, এই দেখো, সিগারেট ধরানোর সময় দাড়িতে ধরে গিয়েছিল, তাই কাঠিটা সোফায় পড়ে আছে। আর কিছু বারুদ সোফায় পড়েছিল, তাই কিছুটা অস্পষ্ট পোড়া দাগ হয়ে গেছে। ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখলে স্পষ্ট বোঝা যাবে। বুঝলাম। এটা তো কোনো ক্লু হতে পারে না ভাগিনা, যাতে আমরা লোকটার কাছে যেতে পারবো। হ্যাঁ মামা, যেটা সত্য, কিন্তু তোমাদের দেশের পুলিশের জন্য। কিন্তু আমি পুলিশ নই মামা, আমি রিও। ইয়েস, রিও দ্য প্রাইভেট ডিটেকটিভ। বলে ভাগিনা যে হাসিটা দিল, তাতে বুঝলাম ভাগিনা এই কেসে প্রতিপক্ষের উপর টেক্কা দিতে পেরেছে। ভাগিনা দরজা বন্ধ করে বসে আছে, আর আমি বসে আছি ইজাকে নিয়ে, সাথে উঠবে। এদিকে সুমনের কোনো খোঁজ নেই। পুলিশ হন্য হয়ে খুঁজছে সুমনকে। এর মাঝে কয়েকবার পুলিশ এসেছে আমাদের বাসায়, শুধুমাত্র সুমনের খোঁজে। আর কিছুদিন দেরি হলে ব্যাংক টাউনে খুনের দায়ে সুমন্ত ক্রস ফায়ারের নির্দেশে আসতে পারে, তেমনটাই জানিয়েছেন কমিশনার। সবটা মিলিয়ে আমি আছি বড় বিপদে। এতে গতকাল সকালে পুলিশের উপসহকারী হঠাৎ মারা গেছেন। তিনি নাকি ব্রেন স্ট্রোক করেছিলেন। যদি ওটা পোস্টমর্টমের কথা, বাকিটা যা শুনেছি সেটা হলো গুঞ্জন। আর এই গুঞ্জনের মাঝ থেকে যে পয়েন্টগুলো আমি বের করেছি তা হলো: 1. পুলিশের এই বড় কর্মকর্তা টমির ফাঁসি থেকে শুরু করে আর দাফন পর্যন্ত টমির কেস হ্যান্ডেল করেছে। তিনি এর আগেও কয়েকবার চাকরি থেকে নিষিদ্ধ হয়েছেন তার এই কিছু কুকর্মের জন্য। তার যে সম্পদের পাহাড় আছে তা একজন পুলিশের কর্মকর্তার বৈধ অবস্থায় কয়েকজনম চাকরি করেও করতে পারবে না। খানদানি সম্পত্তি তিনিও পাননি। বাবা প্রাইমারি স্কুলে কেড়ে নিয়েছিল। কোনো রকম ফ্যামিলি থেকে উঠে আসা একজন মানুষ তিনি। লোকের ধারণা কোনো ব্ল্যাক গ্যাংয়ের সাথে তার হাত ছিল, কিন্তু এই ব্যাপারে আমার কাছে কোনো প্রমাণ নেই। রিও কি বলে সে আমি জানি না। আগামী কিছুদিন বাদেই ন্যাশনাল ইলেকশন, এই নিয়ে পুলিশ ব্যস্ত। এইসব বিষয় নিয়ে আমি একদম ঘরের মাঝে আছি, আর আমার ভাগিনা ঘরের মাঝে আরামে ঘুম দিচ্ছে। সবটা মিলিয়ে আমি কি করব আর আমার কি করা উচিত আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সকাল 9টা বাজে। নিউজ পেপার নিয়ে মাত্র বসেছি, ঠিক তখনই দরজা ঠেলে বের হলো ভাগিনা। বের হয়ে আমার হাতে পিস্তলটা ধরিয়ে দিয়ে বলল, এটাকে কোর্টের প্যাকেটে চালান করে দাও, আর বাকিটা আমি দেখতেছি। আজ প্রথম ভাগিনা রিস্কায় উঠে বলল, যদি 28 মিনিট আগের গাও যদি 28 মিনিটে আগার গাও পার করে দিতে পারো তাহলে 100 টাকা বকশিস পাবে। হ্যাঁ, রিস্কাওয়ালা যুবক গোছের ছেলে। তিনিও এই গলি সেই গলি করে মাত্র 25 মিনিটের মাঝে আমাদের আগারগাঁও সিগন্যালে পৌঁছে দিল। রিও তার হাতে 100 টাকা নোট ধরিয়ে দিয়ে এক লাফে নেমে পড়ল। কিন্তু এ কি, সারা রাস্তায় পুলিশের ব্যারিকেড, কোনো ভিআইপি যাবে হয়তো। আমরা প্রধান সড়কে ঢোকার সাথেই কয়েকজন পুলিশ এসে আমাদেরকে ধরে ফেলল। এই জীবনে প্রথম দেখলাম রিও তার মানিব্যাগ বের করে সেখান থেকে ওর কার্ডটি বের করে দেখালো। পুলিশ ওর কার্ড দেখে বলল, স্যার এভাবে যেতে পারবেন না, কোনো গাড়ি আধা ঘন্টার মাঝে ছাড়া হবে না, আপনি আমাদের গাড়ি করে চলে যেতে পারেন। রিও ধন্যবাদ জানালো। একটা পুলিশ ভ্যান আমাদের মাহাখালী
পৌঁছে দিল। ফ্লাইওভারে গোড়ায় নেমে রিও পুলিশকে ধন্যবাদ দিয়ে বাইরের দিকে ঢুকে গেল। আমি সাথে সাথে তাকে ফলো করে যাচ্ছি। রিও যে বাসায় ঢুকলো সেটা দেখে আমি অবাক হয়ে গেছি। আরে বা, এই তো অন্তিকাদের বাসা। রিও অন্তিকাদের বাসায় কেন এলো কিছু বুঝলাম না। দরজা যেতেই চেক করে আমাদের ভিতরে যেতে দেওয়া হলো। বাসায় ঢুকে জানা গেল মন্ত্রী সাহেব বাসায় নেই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে পুলিশ বহন নিয়ে মন্ত্রী মহোদয় আগমন ঘটল। তিনি রিওকে দেখে খুবই খুশি হলো এবং বলল, কি হে গোয়েন্দা, তুমি নাকি ঘর থেকে বের হও না বেশ কিছুদিন? কমিশনারকে বলছিলাম তোমাকে আমার সাথে দেখা করাতে। দেখুন স্যার, বলল রিও, আমি এসেছি কাজে। আপনার পিএর হাতে একটা ফাইল আছে, এখন ওটা আমার চাই। সরি, এটা কাউকে দেখানো আমার কোনো ক্ষমতা নেই, কারণ আমার রাজনৈতিক দল কিছু নিয়ম আছে যার বাইরে আমি কখনো যেতে পারি না। আপনি কি আপনার রাজনৈতিক দলের নিয়ম রক্ষা করতে চান, নাকি আগে আপনার দেশ বাঁচাতে চান? অবশ্যই আমার কাছে আমার দেশ আগে। তাহলে ওটা যে আমার দেখতেই হবে, কারণ পার্লামেন্ট অনেক পবিত্র জায়গা, সেখানে কোনো শয়তানকে আমি প্রবেশ করতে দিতে পারি না। মন্ত্রী লাফিয়ে উঠে বলল, কি বলো? আমার নিজের হাতে তিলে তিলে করে গড়া আমার এই রাজনৈতিক দল, এখানে কোনো খারাপ মানুষের জায়গা হতে পারে না। সরি টু সে স্যার, আপনি জানেন 1 মাস আগে আমার ওপর হামলা হচ্ছিল। সেই ব্যাপারে তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। সে আক্রমণ করেছিল, তাকে নাকি পুলিশ ধরে ফাঁসি দিয়েছে। কথাটা সত্য হলেও শত্রু জীবিত, আর আগামী নির্বাচনে তিনি এবং তার দলের বেশ কিছু সদস্য আপনাদের দলের হয়ে পার্লামেন্টে আসবে। কি বলো সব তুমি? ফাঁসি দেওয়ার পরও একজন লোক কিভাবে জীবিত থাকতে পারে? অনেক কিছু পারে স্যার। আপনার উপরিদর্শক সাহেব জীবিত থাকলে আপনাকে সে নিজেই বুঝিয়ে দিত, কিন্তু তিনি তো এই শয়তানের হাতে বলি হয়েছেন। আর আমি যদি ভুল না করে থাকি, সে রাজনৈতিক দল নিয়ে আপনি এত বড় লড়াই করেন, সেই রাজনৈতিক দল এ দেশের জন্য কাল হয়ে দাঁড়াবে। মানে কি গোয়েন্দা, তোমার মাথা ঠিক আছে তো? জি স্যার। মন্ত্রী এবার আর কোনো কথা বলল না, সোজা খাতাটা এনে রিওর হাতে দিয়ে বলল, বাবা দেখো, এই জীবনে আমি আমার খাতাটা আমার রাজনৈতিক বন্ধু ছাড়া অন্য কাউকে দেখতে দেয়নি। আশা করি আমার কোনো বিশ্বাস তুমি নষ্ট করবে না। রিও তার কথা কোনো কান দিল না বলে মনে হলো না। সে কিছু পৃষ্ঠা উল্টালো আর একটি করে ছবি নিল। এভাবে 5টা ছবি নেওয়ার পরে খাতাটা ফিরিয়ে দিয়ে বলল, আপনার খাতাটা যত দিন আপনি সিগনেচার মন্ত্রণালয়ে না জমা দিচ্ছেন, ঠিক ততদিন আপনার কোনো ক্ষতি হবে না। জমা দেওয়ার পর আপনার কি হবে সেটা আমি জানি না। শুধু অনুরোধ করব, কিছুদিন অসুস্থতার অজুহাতে সব কর্মকাণ্ড বন্ধ রাখুন। সেটা আপনি এমনকি আপনার দেশের জন্য মঙ্গল। বলে রিও আর এক মুহূর্ত দাঁড়ালো না। বের হয়ে আমরা আর মহাকাইলতে গেলাম না। পেছন গেট দিয়ে রজনীগন্ধা মার্কেটে গিয়ে কফি খেতে বসলাম। এর মাঝে কথা থেকে হাজির হলো সুমন। এসে বলল, কি হ্যাঁ প্রফেসর, খবরটা শুনেছেন? ক্রস ফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে আমাকে। হ্যাঁ, অনেক চিন্তা আছি রে ভাই, তুই সাবধান থাকিস। প্রফেসর, যে দেশের পুলিশ টাইম মতো একজনের ফাঁসিও ঠিক মতো দিতে পারে না, সে দেশের পুলিশ রিও স্যারের গেল প্ল্যান কি বুঝবে? আর তার প্ল্যানে চলা সুমনকে গুলি করার তো দূরের কথা, সুমনের ছায়াও খুঁজে পাবে না। অনেক হয়েছে, মেইলে কিছু পিকচার দেওয়া হয়েছে, এদের উপর নজর রাখো। আমি যদি ভুল না করি, আজ রাতেই ওরা যে কোনো জায়গায় গোপন বৈঠক বসাবে, আর এটাই হবে ওদের পরীক্ষার শেষ কোনো আলোচনা। সুমনকে আপনার মুখের উপর টেনে দিয়ে সানগ্লাস লাগিয়ে বেরিয়ে গেল। সুমনের কফিটা পাশে পড়ে আছে। আমরা কফি শেষ করার আগেই এসআই ইমন এসে হাজির। ইমনকে দেখে রিও হেসে দিয়ে বলল, পাশেই দেখো সুমনের কফি আছে। ও মুখ লাগায়নি, তুমি ইচ্ছালে খেতে পারো। ইমন কফি হাতে নিয়েই সেটাই এক চুমুক লাগিয়ে বলল, এটা আপনি কি করছেন গোয়েন্দা? জেনে বুঝে আপনি সুমনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আপনি যদি এত শিওর হন যে সুমন খুন করেননি, তাহলে ওকে আমাদের হাতে তুলে দিন, তারপর প্রমাণ জোগাড় করুন। কিন্তু আপনি যা করছেন তাতে পুলিশ দেখা মাত্র ওকে এক্ষুনি গুলি করবে। রিও ইমনের দিকে তাকিয়ে বলল, আর তো মাত্র কিছু সময়, তারপর দেখা যাবে পুলিশ সাহেব। বলে হু হু করে হাসতে হাসতে বেরিয়ে আসলো রিও, দ্য প্রাইভেট ডিটেকটিভ। এখন আমরা কোথায় যাব? আমার এমন প্রশ্নে ভাগিনা বলল, আপাতত তোমার কোনো কাজ নেই, তুমি বাসায় চলে যাও। আর হ্যাঁ,
ফোনের দিকে একটু খেয়াল রেখো। ভাগিনা কথা শেষ করে গলির ভেতরে ঢুকে গেল। আমি কি করবো ভাবতে ভাবতে ফোন বেজে উঠল। ফোন বের করতে দেখি উর্বির কল। রিসিভ করতেই উর্বি বলল, প্রফেসর, আপনার মেয়ের কান্নাকাটি বন্ধ করা যাচ্ছে না। আপনি যদি দ্রুত বাসায় আসতেন খুব ভালো হতো। বাসায় গিয়ে দেখি পিচ্ছি মেয়েটা কান্নাকাটি করে একাকার। কি করবো কিছু বুঝতে পারছি না। দুজন ডাক্তার এর মাঝে আশায় উপস্থিত ছিল, কিন্তু কিসের কি, মেয়ের কান্না বন্ধই হয় না। মেয়ে নিয়ে এভাবে 5 ঘন্টা কেটে গেছে, কখন বুঝতে পারিনি। এখন মেয়ে মোটামুটি সুস্থ, কিন্তু সমস্যা হলো সুমনকে কি পুলিশ আটক করে ফেলেছে। ইমন ফোন দিয়েছিল, রিওর নাম্বার বন্ধ পাচ্ছে, তাই আমাকে কল দিয়েছে। ইমন বলল। আমি ফোন রেখে টেলিভিশন অন করতে দেখলাম সবগুলো চ্যানেলের ব্রেকিং নিউজ এটা। আর আমাদের রিপোর্টারদের যে কি ট্যালেন্ট সেটা নাই বা বললাম। তারা লিখেছে ব্যাংক টাউন এবং পুলিশ উপপরিদর্শক হত্যা মামলার প্রধান হতা সুমন গ্রেপ্তার। তিনি 2 খুনের ব্যাপারে নিজেকে দোষী সাব্যস্ত করে বয়ান দিয়েছেন। উল্লেখ্য, সুমন প্রাইভেট ডিটেকটিভ রিওর প্রধান সহকারী। এ ব্যাপারে রিওর সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। আমি নিউজ দেখে হতাশ হয়ে বসে পড়লাম। আমায় দেখে উর্বি বলল, কোনো সমস্যা প্রফেসর? আমি মোটামুটি সুমনের বিষয়টি তাকিয়ে বললাম। উর্বি বলল, আপনার ভাগিনাকে কল করেন, দেখেন ও কি বলে। রিওকে কল করে লাভ হলো না, রিওর ফোন সুইচ অফ আসছে। এর মাঝে কমিশনার কয়েকবার কল করে ফেলেছে। বুঝেছি তিনি আমার মতো চিন্তায় আছে। ভাগিনা কোনো বিপদ হলো কি না, এই চিন্তায় আমার গলা শুকিয়ে এসছে। রাত 11:32। রিওর কল পেলাম। রিসিভ করার পর আমাকে কথা বলার সুযোগই না দিয়ে বলল, যদি 11 মিনিটে 1 নম্বর গোল চক্করে আসতে পারো তাহলে আজ দেখতে তোমার ভাগিনা কি জিনিস। আমি নিচে নেমে 10 মিনিট সেখানে পৌঁছলাম। অপেক্ষা করছি ভাগিনা কোথায়। এমন সময় একটা প্রাইভেট আমার সামনে এসে থামলো। কিছু বুঝে ওঠার আগে প্রাইভেট কারের দরজা খুলে গেলাম। আমি যা দেখলাম তা দেখে অবাক। সেখানে বসে আছে সুমন। আমি কিছু না বলে দ্রুত উঠে গেলাম সেটাই। আমি অবাক হয়ে সুমনের দিকে তাকাতে সুমন বলল, সে তো আমিও কিছুই বুঝিনি। আমি চায়ের দোকানে বসে খবরটা দেখলাম। ইমন এমন ভুয়া একটা নিউজ দিল কেন বুঝলাম না। রিও কোথায়? সে আমি জানি না প্রফেসর। ইমেলে যেসব নির্দেশ পাচ্ছি সেগুলোই ফলো করে যাচ্ছে। আসলে সুমন কি হচ্ছে তুমি কি কিছু বুঝতে পারছো? তোমার উপর 2টা খুনের কেস। আমার মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমি নিতে পারছি না। প্রফেসর, আমি কিন্তু মজায় আছি। এই দেখ, বাড়ি গিয়ে একটাকে কেমন দিলাম, তারপর তোমাদের যেভাবে উদ্ধার করলাম। বেশ অ্যাডভেঞ্চার হলো এই কেসটাতে। আর বাকি সময়ে আরও কয়েকজনকে যে উত্তম মধ্যম দিতে হবে সেটা আমি জানি, আর আমিও প্রস্তুত। আমার চিন্তায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর তুমি? রিল্যাক্স প্রফেসর, আমি একা নই। আমার সাথে আছে দুনিয়ার একমাত্র ব্ল্যাক ক্যাটে রিও দ্য প্রাইভেট ডিটেকটিভ। আমি কিছু বলবো কিন্তু আর হলো না। কার থেমে গেল মাজার রোডের পাশে। সুমন চোখে কালো চশমা লাগিয়ে বলল, প্রফেসর আমাকে ফলো কর। চিপাগলি দিয়ে কিছু যেতেই দেখলাম একটা কাঠের গোদাম। সেখানে টানা 8 ঘন্টা বসে থেকে মশার কামড় খেলাম। এর মাঝে একটা শীষ বেজে উঠলো। সুমন উঠে দাঁড়িয়ে বলল, প্রফেসর ফলো মি। এরপর দৌড়ে দিয়ে ঢুকে গেল পাশেই বাসার ভেতর। এই প্রথম খেয়াল করলাম আমরা 2 জন নই 3 জন। মানে আমাদের সাথে কখন ভাগিনা জয়েন করেছে জানি না। সুমন সিঁড়ি বেয়ে একটা বাড়ির 3 তলায় উঠে গেল। আমি কিছু বুঝে ওঠার আগে দেখলাম সুমন হাতে পিস্তলটা নিয়ে নিল। আমিও তাই করলাম। এরপর বাহুর এক আঘাতে দরজা খুলে ফেললো। এরপর শুরু হলো এলো পাথারে গুলি। কে কাকে গুলি করছে কিছু জানি না। এক সময় কিছু নীরব হয়ে গেল। আমার পাশে সাদা ড্রেস পরিহিত কয়েকজন বন্দুকধারী লোক দেখতে পেলাম। এর মাঝে ইমনকে দেখে বুঝতে বাকি রইল না এরা সবাই পুলিশ অফিসার। সামনে খেয়াল করতে দেখলাম 4 জন লোকের মাথায় পিস্তল ধরে দাঁড়িয়ে আছে কয়েকজন অফিসার। তাদের মাঝে যে আমি 3 জনকে চিনি, যদি দেশের সাথে তাদের পরিচয় আমি পরিষ্কার ভাবে দিতে পারছি না, তাই এখানে নামগুলো পরিবর্তন করতে বাধ্য হলাম। একজন ধাক্কা দিয়ে পুলিশ অফিসারকে সরিয়ে দিয়ে বলল, অফিসার, তুমি কি জানো তুমি কার মাথায় পিস্তল ধরেছ? আমি তোমার এই ড্রেস খুলে দিব। তার কথা রিও হো হো করে হেসে দিয়ে বলল, এই অফিসার, তোমাদের ফিউচার মন্ত্রীদের সাথে এমন ব্যবহার করো না। বুঝতেই হবে তিনি আগামীর বাংলাদেশের মন্ত্রণালয়ের স্বনামধন্য মন্ত্রী। লোকটা খ্যাক করে উঠল আর বলল, আমি তোমাকেও দেখে নেব গোয়েন্দা। সে অনেকেই অ্যাপার্টমেন্ট রেখেছে, আর আমিও বিউটি পার্লারে বুকিং দিয়ে রেখেছি। এবার রিও ইমনের দিকে তাকিয়ে ইশারা করলো। 4 জনকে এনে টেবিলের পাশে রাখা চেয়ারে বসানো হলো। রিও পাশে বসে বলল, কি ভাবছেন এইখানে আপনাদের সবাইকে পাবো সেটা কি করে বুঝলাম? একদম সহজ হিসাব। তার আগে আসি আপনাদের কাছে কি করে আসলাম।
পাশ থেকে একজন বলে উঠল, আমাদের উপর কেন এভাবে পুলিশ আক্রমণ করা হয় সেটাই বুঝলাম না। আপনাদের কাছে কি আমাদের বিরুদ্ধে কোনো মামলা অথবা? কথা শেষ করতে পারলেন না, তিনি এর মাঝে রিও বলে উঠল, জিনিয়াস। হ্যাঁ, আপনি অনেক জিনিয়াস, কিন্তু আমার আফসোস হচ্ছে আপনার মতো একজন জিনিয়াসকে আমরা আমাদের দেশের রাজনীতির থেকে হারাচ্ছি। মানে কি, আপনি কে? পুলিশ টুলিশ বলে মনে হচ্ছে না আপনাকে? দারুণ বলে না? ভালোই লাগছে। আপনার অভিনয়ের চরম প্রতিভা দেখে আমি সত্যিই অবাক হচ্ছি। তবে বেশি সময় ধরে আপনাদের অপেক্ষা করাবো না। কিছুক্ষণের মাঝে প্রাইম মিনিস্টার এসে যাবে, তার সামনেই আমি সব বিষয়গুলো পরিষ্কার করে দিব। তার আগে আপনাকে এতটুকু বলে রাখি, আপনাদের গ্যাংয়ের বাকি সদস্যগুলোর পরিণতির জন্য খুব দুঃখ হচ্ছে। লোকটা গর্জে উঠে বলল, কি সব আজব কথাবার্তা বলে যাচ্ছেন? আমি কিছুই বুঝতে পারছি না। লোকটা কথা শেষ করার সাথে সাথে রিও তার বাম হাত দিয়ে লোকটার মুখে একটা থাবা বসিয়ে দিল এবং তার মুখ থেকে বেরিয়ে আনলো একটা মুখোশ। আমি তাকে দেখে এতটাই অবাক হলাম যে একটু হলেও পড়ে যাচ্ছিলাম। তিনি আর কেউ না, আমাদের কবর থেকে ফিরে আসা মহামানব মিস্টার টমি। আমরা সবাই মুখোশের ভিতরে লোকটাকে দেখে পুরো অবাক। এটা কি করে সম্ভব? রিওর কার্যকলাপ দেখে টমি গর্জে উঠল। রিও বলল, শান্ত হন, এত উত্তেজিত হবার কিছুই নেই। আপনি নিশ্চয়ই জানেন, কারোর জন্য ফাঁদ পাতলে সেটাই সর্বপ্রথম নিজেকেই পড়তে হয়। আপনার বেলায় হয়েছে তাই। আমি চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু আফসোস আপনি অকারণে রিওর পিছু পড়লেন। এই দেখুন, আপনার গ্যাং কিন্তু ধরা ছোঁয়ার বাহির থেকে গেছে, কিন্তু অতি লোভ করলে যা হয় আর কি। আপনি ধরা পড়ে গেলেন। ইমাকে খুনের জন্য একবার আপনার ফাঁসি হয়েছে, এই কেসে দ্বিতীয়বার আপনাকে ফাঁসির কাস্টে আমি দাঁড় করাবো না। কিন্তু ব্যাংক টাউনে যে খুনটা করেছিলেন সেটার জন্য আপনাকে ফাঁসিতে আবার ঝুলতে আমার কোনো সমস্যা হবে না। আর আপনার সরকারি বন্ধুদের জন্য খুবই কষ্ট হয়, বুঝলেন? তারা মাত্র টাকার লোভে আপনাকে সঙ্গ দিয়েছিল। আপনি নিজেও ডুবলেন আর বাকিদেরও ডোবালেন। কি আর করার, আপনাদের এই নেতা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এসেছেন, তারা এনাদের ব্যাপারে ডিসিশন নেবেন। বলে রিও ইমনের দিকে তাকিয়ে, অফিসার, আপনি এদের নিয়ে যেতে পারেন। বাকি যে লাশগুলো আছে এদের পরিচয় খুঁজে লাভ নেই, কারণ এদের পরিচয় যারা বাংলাদেশি নয়, পাকিস্তান কখনো কোনো জঙ্গি গোষ্ঠী থেকে কে নিজেদের দেশের নাগরিক হিসেবে স্বীকার করবে না। রিও বেরিয়ে আসলো, সাথে আমি আর সুমন। বাইরে এসে হো হো করে হেসে দিয়ে সুমন বলল, বুঝলে প্রফেসর, একটা মিথ্যা নিউজ প্রচার করেছিল ইমন, আর তাতেই খেল খতম হয়ে গেল। কোন খবর? আমার এমন প্রশ্নে রিও বলল, কেন, সুমনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ভাগিনা, আমি এখনো কিছুই বুঝতে পারছি না। দেখ মামা, এদেশের স্বার্থে এখানে অনেক কিছু লোকাতে হবে। হয়তো আমিও পরিষ্কার করে বলবো না, কারণ দেশের ঊর্ধ্বে কেউ নয়। যদি প্রথম থেকে এলাইসিস করিস, তবে আগে আসে ইমার খুন। ইমা ছিল পুলিশের গোয়েন্দা। ইমা হয়তো জেনে গিয়েছিল টমির কার্যকর্ম, তাই তাকে সরিয়ে দিতে হয়েছিল। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। তুমিও ইরামামির সাথে দেখা করতে সেখানে হাজির, আর কাবাবের হাড্ডি হয়ে হাজির তোমার ভাগিনা। তারপর তো জানোই কি করে ইমার খুনের দ্বারে কি করে টমিকে ফাঁসিতে ঝোলানো হয়। কিন্তু টাকার কাছে কিছু পুলিশের সততা হেরে যায়, তাই ফাঁসিতে ঝোলানোর সময় পিছে থাকা বেল্টের হুকের সাথে ফাঁসির দড়ি আটকিয়ে দেওয়া হয়। আর তাতে যদিও আমরা দেখতে পাই ফাঁসির কার্যক্রম হয়েছে, কিন্তু আসলে তিনি মরেননি। এরপর কবর থেকে ফিরে আসাটা হলো নাটক, একটু ভয় দেখানো আর কি। যদিও ভিন্ন প্ল্যান ছিল তার, কিন্তু সেটার দিকে টমি এগোতে পারেনি, কারণ সুমন আর রিও হন্য হয়ে তার পিছু পড়েছিল। তাই প্ল্যান চেঞ্জ করে রাজনীতি চলে আসতে চাই, কারণ তুমি জানো জনগণের পাওয়ার হলো দুনিয়ার সব থেকে বড় পাওয়ার। এটা হতে থাকলে তুমি কেন যে কোনো কিছু হাসিল করতে পারবে। আর আমাদের বাসার রক্তের ব্যাপারটা হলো নিছক ভণ্ডামি, আমাদের ভয় দেখানো, কারণ ওর গ্যাং যে শয়তান পূজারি এটা ভাবিয়ে আমাদেরকে এবং আমাদের ইনভেস্টিগেশনের ভিন্ন পথে চালানোর পায়তারা আর কি। আর সুমনের বাসায় লাশের মাথা রেখে তাকে ফাঁসানো প্রধান উদ্দেশ্য হলো সুমন না থাকলে আমি একা একা বেশি দূর এগোতে পারবো না, তাই সুমনকে আমার পথ থেকে সরিয়ে দেওয়া।
আর বাকি যে সব বিষয়গুলো থেকে যাচ্ছে এগুলো কখনো তুমি বা সুমন কাউকে আমি বলবো না। জানি ভাগিনার পেট থেকে আর কথা বের হবে না, তাও বললাম। কিন্তু ইজা উপরে ভেসে থাকার ব্যাপারটা? ও মামা, টাকা দিলে অনেক কিছু হয়। পারলে আজ থেকে তোমার নার্স ম্যাডামকে খুঁজে দেখো, তাকে আর পাবে না। বুঝলাম এই কেসের কিছু বিষয় পরিষ্কার আমিও জানি না, তবে এই না জানাটাই যদি দেশের জন্য ভালো হয় তাহলে অনেক কিছু অজানা থাকাই ভালো। এই গল্পটা একটু অন্য ধরনের গল্প, ঠিক আছে, একটু ভিন্ন ধরনের গল্প আমরা এই চ্যানেলে উপস্থাপন করলাম। গল্পটা কেমন হলো নিশ্চয়ই আমাদেরকে একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমরা এরকম আরো গোয়েন্দার গল্প আপনাদের কাছে উপস্থাপন করব। নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। গল্পটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।